এই শোনো না, ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? বাইকের স্পিড প্রায় 140 নিয়ে চালাচ্ছি। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। মনে মনে বলি, কেন তোমাকে এত ভালোবাসতে গেলাম? ভালোই তো ছিলাম তোমাকে ভালো না বেশে। তুমি আমাকে বাধ্য করেছো তোমার মায়ায় ফেলতে। ভালো যদি না বাসতাম তাহলে আজকে এই দিন দেখতে হতো না। হঠাৎ করে কোথা থেকে বড়সড় একটা ট্রাক এসে ধাক্কা লেগে যায়, আর কিচ্ছুই মনে নেই। কি কিছু বুঝলেন না তো? তো চলুন ফ্ল্যাশব্যাকে চলি। ফ্ল্যাশব্যাক। সকাল থেকে টেনশনে আছি, কারণ এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। আরে ভাই, ফেল করব সেই টেনশন না, এ প্লাস পাবো কিনা সেই টেনশন। আর এ প্লাস পাওয়ার জন্য এত টেনশন কেন করছি জানেন? কারণ আমার আব্বু বলেছে, তুমি যদি এ প্লাস পাও তাহলে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবো, আর না পেলে নাকি প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করাবে। আমার অনেক দিনের আশা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব। সেই জন্য সকাল থেকে রুমে বসে টেনশনে ডান হাত মুখে দিয়ে দাড়ি কামড়াচ্ছি। একটু পর আমার বন্ধু সজীব ক্লাসমেট ফোন দিল। হ্যাঁ মামা বল। মামা তুই তো পাস। আরে পাস তো বুঝলাম, কিন্তু কি গ্রেড পেয়েছি সেটা তো বল। এ প্লাস পাইছে তো মামা, পাঠিয়ে দিবি কবে বল? তোর যে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। মামা বলস কি? বিকালে সিজলা রেস্টুরেন্টে চলে আসিস, সাথে আশিক, জিদান, সিয়ামকেও নিয়ে আসিস। আমি তো পুরো খুশিতে যেন আত্মহারা। তারপরে কল কেটে দেই। সবার আগে আব্বুর কাছে খবর দিয়ে আসি। আব্বুর রুমে যাই, গিয়ে আব্বুকে জড়িয়ে ধরে বলি, আব্বু আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। তার মানে তুমি এ প্লাস পেয়েছো? হ্যাঁ আব্বু, আমি এ প্লাস পেয়েছি। তাহলে তো ভালোই, যাই আমি মিষ্টি নিয়ে আসি। বলেই চলে গেল মিষ্টি আনতে। আমি গিয়ে আম্মুকে খবরটা দিয়ে আসি। দেখি আম্মু টেবিলে নাস্তা সাজাচ্ছে, তাই পিছন থেকে জড়িয়ে ধরে বলি, আম্মু আমি আজকে অনেক খুশি। আমি জানি তুমি কেন এত খুশি, কারণ তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে। কথাটা বলেই আমার কপালে একটা পাপ্পি দিল। আম্মু আমার পেতনি বোনটা কোথায়? মন খারাপ করে ওর রুমে বসে আছে। আচ্ছা, আমি ওর মনটা ভালো করে আসি। আমি জানি বোনটার মন খারাপ কেন, কারণ আমি ঢাকা পড়ার জন্য চলে গেলে ওর সাথে খুনসুটি করবে কে, তার জন্য। আমরা ভাই বোন ফ্রেন্ডের মতো চলি। ওর রুমে গিয়ে দেখি মন খারাপ করে বসে আছে। আমি গিয়ে ওর গালে হাত দিয়ে বলি, কিরে মন খারাপ? না এমনি। আমি চলে যাব দেখে মন খারাপ? কথাটা বলার সাথে সাথে আশফু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তোর কি ঢাকা যাওয়া লাগবে? এখানে পড়লে কি হয়? আরে কান্না করিস কেন? আমার তো একটা কেরিয়ার আছে নাকি বল? আর আমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। তুই কি চাস না তোর ভাইয়ের স্বপ্ন পূরণ হোক নাকি? আমি চাই আমার ভাইয়ের সবটা পূরণ হোক। যাক, অবশেষে কাজ হলো। তারপরে আশফুর সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে চলে যাই। তো বন্ধুরা, এখন পরিচয়টা দিয়ে নেই। আমি সৌরভ আহমেদ, পরিবারের 4 জন সদস্য, আব্বু আম্মু, আমি আর আদরের ছোট বোন। আর কিছু জানা লাগবে না, আস্তে আস্তে সব জানতে পারবেন। বিকেলের দিকে রেস্টুরেন্টে চলে যাই, গিয়ে দেখি সব হারামিরা আমার আগে থেকেই এসে বসে আছে। আমি গিয়ে অর্ডার দিলাম, ওরাও অর্ডার দিল। আমি শুধুমাত্র একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আর ওরা যেটা পারে অর্ডার দিতেছে। না জানি কয়দিন ধরে না খেয়ে আছে, ফ্রি পেলে যা করে আর কি, পেটুক থাকার। খাওয়া দাওয়ার পর আমি সকলের সাথে আড্ডা দিলাম। এক পর্যায়ে সব হারামি চলে গেল, রয়ে গেল বিলের কাগজ। তাকিয়ে দেখি 8,890 টাকা হয়েছে। কাম সারছে। কি আর করার, বিল মিটিয়ে বাসায় চলে আসি। আসার সময় বোনের জন্য ফুচকা আর আইসক্রিম নিয়ে এলাম, কারণ সে এগুলোর পাগল। তারপর আমি বাসায় চলে আসি। বাসায় এসে আশফুকে আনা জিনিসগুলো দিলাম, তার পরিবর্তে আমাকে দিল এক গাদা পাপ্পি।
রাতে সবার সাথে আড্ডা দিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়লাম, কারণ কালকে সকাল সকাল ঢাকা যেতে হবে। সকালে ঘুম থেকে উঠে রোজকার মতো সব কাজ সেরে রেডি হয়ে নিলাম। সবার কাছে বিদায় নিয়ে চলে যাই ঢাকার উদ্দেশ্যে। অবশ্য বিদায়ের সময় আম্মু আর বোন অনেক কান্না করেছে। বসে আছি বাসে, আব্বু বলছিল খালামণিদের বাসায় থেকে পড়াশোনা করতে। আমি সোজা না বলে দেই, কারণ খালার মেয়ে আমাকে প্যারা দেয়, কিন্তু এই প্যারা সেই প্যারা না। এই প্যারা হচ্ছে ভালোবাসার প্যারা। সে নাকি আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো তাকে ভালোবাসি না, কারণ তাকে আমি নিজের বোনের মতো করে দেখি। তাকে আমি কিভাবে ভালোবাসি বলুন তো? সেজন্য খালামণিদের বাসায় না থেকে মেসে থাকবো। অবশ্য নতুন জায়গা মানিয়ে নিতে হবে। গন্তব্যে এসে গেলাম। এরপর একটা মেসে উঠলাম। সেখানে আমার মতো অনেকে আছে, মেসে থেকে পড়াশোনা করে। মেসে আমার কয়েকটা ফ্রেন্ড হয়ে যায়। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, আমার একটা বাইক, আর সেটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এখানে পৌঁছে যাবে। মেসে থেকে তার পরের দিন ভর্তি হয়ে আসলাম। অতঃপর তার পরের দিন রেডি হয়ে কলেজে পড়তে গেলাম। যখনই আমি গেট দিয়ে ঢুকতে যাব, একটা পরীকে দেখে দাঁড়িয়ে গেলাম। চলে গেলাম স্বপ্নের রাজ্যে। আপনি বলছেন দিনের বেলা পড়ে আসবে কোথা থেকে? আরে ভাই, আমার দেখা শ্রেষ্ঠ মেয়ে দেখেছি, তাই পড়ি বললাম। তখনই কে যে ডাক দিল। আমি আশেপাশে তাকিয়ে দেখি কিছু মেয়ে ডাকতেছে, তাই তাদের কাছে গিয়ে বললাম, কিছু বলবে? বলার জন্য তো ডাক দিছি। জি বলো। আমি অনার্স প্রথম বর্ষে। আর তুমি? কি, প্রথম বর্ষে? আর তুই কই যাচ্ছিলি? ক্লাসে যাচ্ছিলাম। কেন? কি রে, বড়দের দেখলে যে সালাম দিতে হয় তা কি জানিস না? সালাম দেওয়া নেওয়া হলো। বুঝতে পারলাম এখন আমি র্যাগিং এর শিকার। কি রে, বড়দের সাথে তর্ক করস কেন? আজকে যদি নেহা থাকতো না, তোর হাল কি যে করতাম, ভুলে যেতি তুই। কেন আপু, কি করতো? জামাই আদর করতো? বেশি কিছু করা লাগবে না। এই কাগজটা ওই যে মেয়েটা, ওর কাছে দিয়ে আসবি। আর কি যেন বিড়বিড় করে বলল। আমি তাকিয়ে দেখি আমি যেটাকে দেখে পরি ভেবেছিলাম সেই মেয়েটা। তাই তার হাত থেকে কাগজটা নিয়ে, নাম তো জানি না, তাই পরি বলি। মেয়েটার কাছে গেলাম। পরি ওইদিকে তাকিয়ে আছে, তাই বলি, এই যে শুনছেন? জি, কিছু বলবেন? এটা নিন। কাগজটা দিয়ে, মানে পরির হাতে দিয়ে বললাম। পরি মেয়েটা কাগজটা পড়তেছে, আর আমি তার মুখের দিকে তাকিয়ে আছি। ইস, তাকে পিঙ্ক কালারের শাড়িতে বেশ ভালো লাগছে। তেমন সুন্দর না, শ্যামলা টাইপের, কিন্তু মুখে এক বস্তা মায়া দিয়ে ভরা। তার এই মায়াবী চেহারা দেখে আমি যে কোথায় চলে গেছি জানি না। বাস্তবে ফিরলাম পরি মেয়েটার ঠাস করে একটা থাপ্পড় খেয়ে। আমি তো পুরাই আবুল হয়ে গেলাম। থাপ্পড় কেন দিল? দেখি পরি মেয়েটার রাগে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। তারপরে পরি মেয়েটা বলা শুরু করলো, দেখতে তো ভালোই, কিন্তু ক্যারেক্টার এত লুজ কেন? মেয়ে দেখে লোভ সামলাতে পারিস না? তোকে যেন আমার চোখের সামনে না দেখি। এটা বলে মেয়েটি চলে গেল, আর সেই কাগজটি আমার মুখে ছুঁড়ে মারলো। ততক্ষণে ক্যাম্পাসের সব ছাত্রছাত্রীরা দেখে মজা নিচ্ছিল। এটাই মানবিক জ্ঞান, কিছু দেখলে হাঁ করে তাকিয়ে থাকবে। তাই তাদের উদ্দেশ্যে বলি, তোমরা সবাই মুখ বন্ধ করো, না হলে মশা ঢুকে যাবে। আমি কি এমন করলাম বা বললাম যে পরি মেয়েটি আমাকে থাপ্পড় দিল? তাই সেই কাগজটি মাটি থেকে উঠিয়ে পড়তে শুরু করলাম। কি, এটা তো লাভ লেটার। তাই তো বলি, এত সুন্দর দেখতে মেয়েটা মুহূর্তে কেন চোখ মুখ লাল হয়ে গেল? তবে মেয়েটা অনেক ডেঞ্জারাস। কথাটি বলতেই দেখি ক্লাসের টাইম হয়ে গেছে। একজনের থেকে সাহায্য নিয়ে ক্লাসটা চিনে নিলাম। গিয়ে দেখি স্যার ক্লাস নিচ্ছে। আমি দেখি পরি মেয়েটা আমার ক্লাসমেট। সে ফার্স্ট বেঞ্চে বসে আছে। আমি তার দিকে তাকাতেই সে আমার দিকে রাগী ভাব নিয়ে তাকায়। আমি ভয় পেয়ে পিছনের সিটে গিয়ে বসে পড়ি, কারণ বড় বড় জিনিয়াস
ওরা পিছনে গিয়ে বসে। অবশ্য সামনে জায়গা ছিল না, নয়তো বসতাম। অতঃপর ক্লাস শেষ হলো, দেখি মেয়েটি বের হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে তার পথ আটকাই গিয়ে। আবার থাপ্পড় খেতে ইচ্ছে হয়েছে নাকি? যা ভাবতে পারেন, কিন্তু ওই কাগজটা আমি দেইনি, দিয়েছে ওই সিনিয়র মেয়েগুলো। আমি জানতাম না কাগজে কি লেখা আছে, তবুও সবকিছুর জন্য আমি সরি। এই যে কান ধরছি। হে সুরিয়া, ও ঠিক বলছে। ওই সিনিয়র গুলো ওকে র্যাগিং করিয়েছে। ও, তাহলে আমার স্বপ্নের পরীর নামটাই সোরাইয়া। ও আচ্ছা, আই এম সরি, আসলে আমি বুঝতে পারিনি। ইটস ওকে। আমরা কি বন্ধু হতে পারি? আসলে আমি ঢাকায় নতুন তো, তাই আর কি। ওকে ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু। তো আপনার নাম কি? বন্ধুদের মধ্যে নো, আপনি, অনলি তুমি বা তুই। ওকে তুই। এবার তোর নাম ডিটেলস বল। আমি সৌরভ আহমেদ, বাসা সিরাজদি খান। এখানে মেসে থেকে পড়াশোনা করি। এবার তোর পরিচয় দে। আমি সুরাইয়া শিকদার মরিয়াম, বাসা নারায়ণগঞ্জ, খালামণিদের বাসায় থেকে পড়াশোনা করি। আমি তোর এত বড় নাম ধরে ডাকতে পারবো না, অনলি সুরি বলে ডাকবো। সুরি না, সুর বলে ডাকিস, কারণ আমার সব ফ্রেন্ডরা সুর বলেই ডাকে। তুইও সুর বলে ডাকবি। ঠিক আছে। চল আমার সব ফ্রেন্ডের সাথে পরিচয় করে দেই। চল। তারপর সেখান থেকে চলে এলাম দুজনে ক্যাম্পাসে। সৌর এক ছেলের কাছে নিয়ে গেল। তারপর সৌরভ, এ হলো তাশরিফ, আর তাশরিফ এ হলো আমাদের নিউ ফ্রেন্ড সৌরভ, সেম ক্লাস। হে ব্রো, কেমন আছিস? ভালো, তুমি? এই কি রে, তুই ওদের ফ্রেন্ড, তাহলে তুমি করে বলিস কেন? এই শুরু, তুই কিছু বলিস না কেন? ও তো ঠিকই বলছে, অনলি তুই। ওদের দুজনের সাথে কথা বলে বুঝলাম তারা অনেক মিশুক। তারপরে তাদের সাথে আরো আড্ডা দিয়ে বিদায় নিয়ে নিলাম। সৌর আর তাসরিফ চলে গেল। যাওয়ার সময় নাম্বার আদান প্রদান হলো। আমি থেকে গেলাম, কারণ প্রিন্সিপাল স্যারের সাথে একটু কথা আছে। সেখান থেকে চলে গেলাম প্রিন্সিপাল স্যারের রুমে। সেখানে কাজ সেরে মেসে চলে যাই। মেসে গিয়ে ফ্রেশ হয়ে আম্মু আব্বুর সাথে কথা বলে রাতে পড়াশোনা করে খাবার খেয়ে শুয়ে মোবাইল টিপতেছি। হঠাৎ আননোন নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কে বলছেন? আমি। আরে আমিটা কে? আমি সুরাইয়া, এবার চিনছ? না, আমি সোরায়া নামে কাউকে চিনি না, তবে সরু নামে একটা পাগলি মেয়েকে চিনি। কি আমি পাগলি? যা, তোর সাথে কথা নেই। বলেই কল কেটে দিল। যা বাবা, কি এমন বললাম কল কেটে দিল? আর কয়েকবার কল দিলাম, কিন্তু ধরছে না। বুঝতে পারছি যে ও রাগ করেছে। ঘুমিয়ে পড়ি, কাল সকালে ভার্সিটিতে গিয়ে ওর রাগ ভাঙাবো। এখন বরং ঘুমিয়ে পড়ি। সকালে নাস্তা করে টাইম মতো ভার্সিটিতে চলে গেলাম। গেট দিয়ে ঢোকার সময় বাঁধলো আরেক বিপত্তি। কালকের ওই সিনিয়র মেয়েগুলো ডাক দিল। ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাকে যেতে হলো। কি রে, কালকে তো খুব চটাং চটাং কথা বললি। কেন আন্টি, আমি আবার কি করলাম? কথাটা বলার পর কোথা থেকে একটা মেয়ে বেরিয়ে আসলো, দেখতে বেশ সুন্দর। তারপরে মেয়েটা বলে, ওই তোরা ওকে ছেড়ে দে। কি বলিস নেহা? ওকে ছেড়ে দিব? ও কি বলেছে শুনিসনি? তার মানে মেয়েটির নাম নেহা? হ্যাঁ আমি বলছি। আচ্ছা, ছেড়ে দিলাম। এতক্ষণ প্রথম মেয়েটা আমার কলার ধরেছিল। নেহা মেয়েটার কথা শুনে ভাব নিয়ে বললাম, কি বলল শুনতে পারিনি। আলুর বস্তা? এটা বলার সাথে সাথে প্রথম মেয়েটি আমাকে মারার জন্য তেড়ে আসে। তা দেখে নেহা বলে, আহা তুই থামতো। এই তোমার নাম কি? এটা বলার সাথে সাথে নেহার বান্ধবীরা যেন আকাশ থেকে পড়ল, কারণ নেহা সব ছেলেদেরকেই তুই করে বলে, সেজন্য আকাশ থেকে পড়ল। সৌরভ আহমেদ। সুন্দর নাম তো, আমার নাম আক্স করবো না? মোড নেই। তোমার
আমার মুড লাগবে না, আমি বলছি। আমি নেহা আক্তার, 2য় বর্ষে পড়ি, তোমার থেকে সিনিয়র। ও ভালো। দেখ, আমি মনের কথা মনে রাখতে পারি না। তো তোকে আমার ভালো লাগছে, সেই জন্য আমি তোকে ভালোবেসে ফেলেছি। বলে কি এই মেয়ে? লজ্জা শরম কিচ্ছু নেই? মেয়ে হয়ে প্রপোজ করে, তার উপর সিনিয়র। এই মেয়েটার রুচিটা যে এতটা নিচ, আগে জানতাম না। তাই বলি, কি বলছেন আপনি? আপনার মাথায় কি গ্যাস্ট্রিক হয়ে গেছে নাকি? আমি তোকে ভালোবাসি, এতে মাথায় গ্যাস্ট্রিকের সম্পর্ক কি? আপনি যেটাকে ভালোবাসা বলছেন সেটা শুধুমাত্র মোহ আর ভালো লাগা। আর মোট কথা, আমি আপনাকে ভালোবাসি না। আমি আপনার ছোট, আর একতরফা লাভ হয় না, লাগে 2টি মন, যেটাতে থাকে হাজারো স্যাক্রিফাইস, এবং আমি অন্য কাউকে লাভ করি। তুই ভালোবাসবি কি জানি না, কিন্তু আমি আমার ভালোবাসা আদায় করে নিব। পারলে কইরা দেখায়েন। কথাটা বলেই সেখান থেকে চলে আসলাম ক্যাম্পাসের দিকে, শুরুদের খুঁজতে। দেখি হারামিরা সিঁড়িতে বসে আছে। দেখি আজকে শুরু নীল কালারের শাড়ি পরে আসছে। তার এই অপরূপ সৌন্দর্য দেখে আরেকবার প্রেমে পড়ে গেলাম। তাই নিজেকে সামলিয়ে তাদের কাছে গেলাম। এ কি শুরু? দেখি আমাকে দেখে ভেঙচি দিল কেন? কারণটা হলো ওই যে ওরে পাগলি বলছিলাম, তার জন্য। এখন কি আর করব, মহারানীর রাগ ভাঙাতে হবে। তাই বলি, তাসরিফ, আমার উপর কি কেউ রাগ করে আছে? ওরে সৌরভ, দেখোস না কিরকম ভাব ধরছে, তোকে চিনেই না। আমি কোনো ভাবটাপ দেখাই না। আর তুই কালকে ফোনে আমাকে কি বললি? পাগলি? এই যে কান ধরলাম, আর বলবো না। আর যেন না হয়। ঠিক আছে, এবার একটু হাস। এমনি এমনি কি আর হাসা যায় নাকি? তাও ঠিক। তোর আসতে দেরি হলো কেন? আর বলিস না, জীবনটা বেদনা। কেন, কি হয়েছে? তাদের নেহার ব্যাপারটা খুলে বললাম। আমার কথা শুনে শুরু মুখটা কেমন জানি চাঁদ ছাড়া আকাশ অসম্পূর্ণ, ঠিক তেমনি শুরুর মুখে হাসি নেই দেখে কেমন জানি অন্ধকার লাগছে। তাই বলি, কিরে, তোর মুখ কেমন দেখাচ্ছে কেন? কই এমনি। তুই নেহার প্রপোজ অ্যাকসেপ্ট করিসনি কেন? কারণ আমি একজনকে ভালোবাসি। কে? সে কি এই কলেজে পড়ে? নাম কি তার? এখন আমি কিছু বলতে পারবো না, কারণ আমি একা তাকে লাভ করি, সে আমাকে লাভ করে না। যেদিন শিওর হব সেদিন জানাবো। তুই জানোস না শুরু, সেই মেয়েটাই তুই। মনে মনে বললাম। তোর ইচ্ছা। চল ফুচকা খাওয়াবো। কি ফুচকা? তাড়াতাড়ি চল, আমার তর সইছে না। চল। এই মেয়েদের একটাই দোষ, ফুচকার কথা বলার সাথে সাথে ঈদের দিনের থেকেও বেশি খুশি হয়ে যায়। ওহে, ও তো শুনতে পাইনি। আরে আজকে এমন ফুচকা খাওয়াবো, সারা জীবন আর খাবে না। তারপরে 3জন মিলে ফুচকা মামার কাছে গেলাম। ফুচকাওয়ালা মামাকে চোখ টিপ দিয়ে ইশারায় বললাম যে একটাই বেশি করে ঝাল দেয়। আমার কথা মতো তাই করলো। প্রথম প্লেটে শুরুকে দিলাম, যেটাতে ঝাল বেশি আছে, আর বাকি 2 প্লেট আমি আর তাসরিফ। আমি না খেয়ে শুরুর অ্যাকশন দেখার জন্য তাকিয়ে আছি। একটু পর ভূমিকম্পন শুরু হলো। মনে হলো শুরুর ঝাল ধরেছে, তাই সে কি জানি জাতীয় সঙ্গীত বলতেছে। সঙ্গীতটি ছিল কিছুটা এমন। পানি 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 পানি, কই পানি? পানি খাবো। ও সৌরভ, তুই ঝাল দিতে বলছিলি না? কুত্তা বিড়াল হারামি, তোরে কাইটটা পানিতে ভাসাই দিমো। শেষ পর্যন্ত সহ্য না করতে পেরেও কান্না করে দেয়। এটা দেখে আমার বুকের বাঁ পাশে কেমন জানি অজানা চিনচিন করে ব্যথা করছে। তাই দেরি না করে 1 বোতল মাম পানি সাথে আইসক্রিম নিয়ে আসি। তা দিয়ে সরুকে কন্ট্রোলে আনি। তারপরে সরু আমাকে মারার জন্য তেড়ে আসে। আমি নেই, বাতাসের সাথে বন্ধুত্ব করে নিছি। আরে ভাই, বুঝলেন না? রাইটারদের কিছু কথা এমনই হয়ে থাকে, সহজে কেউ বোঝে না। আমি দৌড়াতে থাকি, আর সরু
আমাকে তাড়া করতেছে। এক পর্যায়ে যা ঘটলো তার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হাস! আরে ভাই, ভয় পাবেন না, কেউ আমাকে থাপ্পড় দেয়নি। কার সাথে যেন ধাক্কা লেগে পড়ে গেছি, এবং যার সাথে ধাক্কা লেগেছে সেও পড়ে গেছে। আমি মাটি থেকে উঠে তাকিয়ে দেখি নেহা নিচে পড়ে আছে। এই রে, কেলো সেরেছে। নেহাকে মাটি থেকে টেনে তুলে আমি বলি, সরি আপু। ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু তুমি আমাকে আপু বললে কেন? বউ বলে ডাকবে। বলে কি এই মেয়ে, মাথায় কি সমস্যা আছে নাকি? বউ ডাকতে পারবো না, যদি বলেন আন্টি বলতে পারি। আর আমি অন্য কাউকে ভালোবাসি। কি বললি? আন্টি? বেঁচে গেলি, কারণ তোকে আমি ভালোবাসি। বিনা টিকেটের স্বপ্ন দেখতে থাকেন, কোনো দিনও পূরণ হবে না। আমারটা কিভাবে আদায় করতে হয় সেটা আমি জানি, তোকে দেখে নেব। দেখে নিবেন ভালো কথা, আগে বলবেন না? দেন আপনার ফোনটা, ছবি তুলে দেই, মন ভরে দেখে নিয়েন। আমি আর উত্তরের অপেক্ষা না করে সরুদের সামনে যাই, গিয়ে বলি, সরু সরি রে, তোকে এভাবে কষ্ট দিতে চাইনি। নেক্সট টাইম যেন এরকম ফাজলামি না দেখি। তার মানে আমাকে মাফ করে দিয়েছস? মাফ করে দিয়েছি, হাত ধরতে বলিনি। ওভার অ্যাক্টিং এর দোকান। কি? আমি অ্যাক্টিং এর দোকান? ওরে পোলা, দেখি রাগ দেখাতে জানে। আচ্ছা, রাগ করে না। আরে কই যাস, আমার রাগ ভাঙাবে না? যে রাগ করে সে নিজেই রাগ ভাঙতে পারে। আর বাসা থেকে কল আসতেছিল, যেতে হবে। কি আজব মেয়ে রে মাইরি, জীবনে দেখিনি। রয়ে গেলাম আমি আর তাসরিফ। আমি তাসরিফের কাছে গিয়ে বসে পড়ি। বসার পর তাসরিফ যেটা বলে সেটা শুনে আমি পুরো অবাক। তুই কি শুরুকে পছন্দ করিস? তুই কি বলতে চাচ্ছিস? তুই শুরুর সাথে যেভাবে মেলামেশা করছিস, যে কেউ বলে দেবে তুই শুরুকে ভালোবাসিস। হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস, আমি শুরুকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। দেখি কালকে ওরে প্রপোজ করে দেব। তাহলে তুই 18 নম্বর সিরিয়ালে থাকবি। মানে হলো, শুরুকে এর আগে 17 জন প্রপোজ করেছে। এখন যদি ওদের মতো একই কাজ করস তাহলে তোকে রিজেক্ট করে দেবে। তুই কি বাকি 17 জনের মতো ছেঁচড়া মনে করছিস নাকি আমাকে, যে এটা বললো না অন্য আরেকটা ধরি? প্লিজ আমাকে ওরকম মনে করিস না, এটা আমার প্রথম লাভ। মন খারাপ করিস না। শুরু কেন আমাকে রিজেক্ট করে দিবে, তুই কি জানিস? শুরু লাভকে ট্রাস্ট করে না। তার মানে ওর মনে লাভ নামে কোনো বিশ্বাস নেই? হ্যাঁ, তুই ঠিক ধরেছিস। কিন্তু আমাকে যদি ও একবার বিশ্বাস করে, কথা দিচ্ছি কোনো দিন ঠকাবো না। এটাই ওর মনে ভয়। এখন আমি কি করব? যদি তোর ভালোবাসা সত্যি হয়ে থাকে তাহলে সারা পৃথিবী তোর ভালোবাসা মিলিয়ে দেবে। এটা ইতিহাসের 794 পৃষ্ঠার পাতায় লেখা আছে। আমি সরুকে আমার ভালোবাসা বোঝাবো, যদি না বোঝে চলে যায় অনেক দূরে, সেখানে থাকবে না। না বোঝাদায়ক ভালোবাসা। কথাটা বলে মেসের দিকে রওনা দিলাম। সেখানে গিয়ে লাঞ্চ করে একটু পড়াশোনা করে নিলাম। তারপরে বিকেলে ঘোরাফেরা করে সন্ধ্যায় মেসে এসে পড়াশোনা করে ডিনার করে সরুকে কল দেই। 2 থেকে 3 বার কল দেওয়ার পর রিসিভ করলো আর বলে, কে রে এত রাতে কল দিছে? তোরে যদি সামনে পাইতাম মেরে বালি চাপা দিয়ে দিতাম। আরে সরু, তুই নাম্বার না দেখে কি বলিস? ও তুই নাম্বার না দেখে বলে ফেলেছি। কি বলবি বল? কি কিপটারে, একটা সরি পর্যন্ত বললো না। থাক, এমনি রেগে আছে, তার উপর এই কথা শুনলে আমাকে সত্যি সত্যি মেরে বালি চাপা দিয়ে দিবে। তাই বলি, কিরে সরু, তুই রেগে আছিস কেন? আর বলিস না, আমার আপু আসছিল খালামণিদের বাসায়। আজকে চলে যাবে, জামা কাপড় বানাতে দিচ্ছে। আমি এক ফ্রেন্ডের কাছে দিচ্ছি, বাট সে বানায়নি, সেই জন্য আম্মুরা আজকে বাসায় যেতে পারবে না। দেখি আমার সাথে চিল্লাচিল্লি করছে, আমিও ওদের সাথে চিল্লাচিল্লি করে মাথা গরম হয়ে গেছে। এখন আমার প্রচুর রাগ উঠতেছে।
আমি আবার রাগ উঠলে কন্ট্রোল করতে পারি না। এক পর্যায়ে শুরু কান্না করে দেয়। আরে কান্না করিস কেন? এখন আমার রাগে গা জ্বলছে আম্মু আপুর জন্য। শোন, তোকে কয়েকটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনিস। যা বলবে তাড়াতাড়ি বল। শোন, তোর আপু তোর থেকে বড়, তার থেকে বড় তার আম্মু। তোর আম্মু 10 মাস 10 দিন পেটে রেখে যে যন্ত্রণা সহ্য করেছে, তুই যদি সারা জীবন আগুনে হাত দিয়ে রাখিস তার সমানও হবে না। আর গুরুজনরা একটু বকাঝকা শাসন করবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর এটা তো আমাদের ভালোর জন্যই করে। যখন একজন মায়ের পেটে বাচ্চা থাকে, যখন ডেলিভারির সময় হয়ে যায়, তখন সাধারণত একজন নারীর যন্ত্রণা সহ্য করার ক্ষমতা থাকে 35 ডিগ্রি। যখন ডেলিভারি হয় তখন 56 ডিগ্রি যন্ত্রণা সহ্য করতে হয়। আরে সেই ছেলে মেয়ে যদি মুখে মুখে তর্ক করে, তার কেমন কষ্ট হয় জানোস? তোকে জ্ঞান দিতে কে বলেছে? এখন বুঝবি না, যখন মা হবি তখন বুঝবি। দেখা যাবে না। লাঞ্চ এবং ডিনার দুটোটা করছস নাকি? না। কি এখন সে দুপুর থেকে না খেয়ে আছিস? তো আমি জানি তুই রাগ করে খাসনি। এখনই যা আর পেট ভরে খেয়ে আয়। আমি খাবো না। তুই যদি না খাস তাহলে তোর সাথে আর কথা বলবো না। এরপর সোরাইয়া যেটা বলে শুনে আমি কষ্ট পাই। না বলিস কথা। ওকে, রাগ করিস না, আমি রাগের মাথায় বলে ফেলছি। ঠিক আছে, আমি আবার পাগলিদের কথা কানে নেই না। কি আমি পাগলি? তাহলে তুই পাগল। হ্যাঁ, আমি তো তোর পাগল। কিছু বললি? না। আর শোন, তোর আপু আর আম্মুর কাছে মাপ চেয়ে নিস। দেখা যাবে না, বাই। বাই। সরুর সাথে কথা বলার পর ঘুমিয়ে পড়লাম। সকালে ভার্সিটিতে বাইক নিয়ে গেলাম। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, আমার বাইকটা কুরিয়ার সার্ভিস এনেছি। গেট দিয়ে ঢোকার সময় দেখলাম অনেকে চেয়ে আছে, তাতে আমার কি? আমি সোজা ক্যাম্পাসে চলে গেলাম। গিয়ে দেখি সরু একা একা বসে আছে। সরুর কাছে গিয়ে, রে মন খারাপ নাকি? না, এমনি। তাসিফ কোথায়? ও আসেনি। একটা সত্য কথা বলবি? কি এমন কথা? আর আমি কি মিথ্যা বলি? তুই কি আমাকে লাভ করিস? আমি মনে মনে বলি, সরুকে যদি আমি বলি হ্যাঁ আমি তোকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, তাহলে সেটা তুই অ্যাকসেপ্ট করবি না। আর যদি প্রপোজ করি, অ্যাকসেপ্ট তো করবে না, উল্টো বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। তাই না বলা কথাটা চেপে রেখে মিথ্যা বলছি। আরে না, তুই তো আমার বন্ধু। আর তোর এটা কেন মনে হলো? না, তোর কেয়ারিং আর তুই আমার জন্য কত ভাবিস, তাই বললাম। এটা বন্ধু অনুযায়ী করি, তাতে যদি তুই অন্য কিছু মনে করিস তাতে আমার কি? তাও ঠিক। আচ্ছা মনে কর তোকে তোর বন্ধু বা অন্য কেউ প্রপোজ করে, তুই কি করবি? হঠাৎ এই কথা কেন? আরে যা বলতেছি তার উত্তর দে। আমার কাছে যে কেউ হোক, সে বন্ধু বা কাজিন, উত্তর আসবে না। এখন বলবে কেন রিজেক্ট করে দিব? কারণ আব্বু কয়দিন আগে মারা গেছে। আমার আম্মু আমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছে জানোস? সেই স্বপ্ন আমি পূরণ করে তারপরে আমার আম্মুর পছন্দ অনুযায়ী বিয়ে করব। মোট কথা, আমি কোনো রিলেশনে জড়াতে চাই না। আর আমি লাভ ট্রাস্ট করি না। লাভ ট্রাস্ট কেন করস না? এইসব ছেলেদের ন্যাকামি, প্রেমে নিজেকে জড়াতে চাই না। লাভ এগুলো শুধুমাত্র টাইম পাস। আর আমি ছেলেদের ন্যাকামি, লাভ ট্রাস্ট করি না, কারণ তারা মাঝ রাস্তায় টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দেয়। তুই যে কথাটা বলেছিস মানলাম, কিন্তু সব ছেলেরা তো এক না। কেউ তো তোকে মন থেকে ভালোবাসে, আর তাকে অন্তত একবার ট্রাস্ট করে দেখ। কথা দিচ্ছি জীবনেও ঠকবি না। কাকে ট্রাস্ট করব? কে সে? মনে মনে যদি এখন আমার নাম বলি তাহলে সরু আমাকে, থাক না বলাই ভালো, পরে দেখা যাবে
শেষে বন্ধুত্বটা শেষ হয়ে যাবে। তোর যাকে ভালো লাগে। আমার কাউকে ভালো লাগে না। আমাকেও না। মানে কি বলতে চাইছিস? তুই যেভাবে বলছিস মনে হয় আমি খারাপ ছেলে। তুই তো বন্ধু হিসেবে অনেক ভালো। তোর মতো যদি আমার একটা আপন ভাই থাকতো কত ভালো হতো। কি? আমি তোর ভাইয়ের মতো? ওই, তোর মাথায় কি গ্যাস্ট্রিক হয়েছে নাকি? তুই পাগল নাকি? মাথায় আবার গ্যাস্ট্রিক হয় নাকি? আর আমি তো তোর বোনের মতো। হ্যাঁ, আমি পাগল হলে তুই পাগলি। আর আমার অনেক বোন আছে, আর দরকার নেই। সবাইকে যদি বোন বানাই তবে বউ বানাবো কাকে? যাকে মন চায় বানা, আমার কি। এখন চল ক্লাসে যাই। ক্যাম্পাস থেকে বের হতে যাব, দেখি নেহাল দলবল নিয়ে আমাদের দিকে এসে বলে, ওই, তুমি এই মেয়েটার সাথে কি করছো? আমি যার সাথে থাকি না কেন তাতে আপনার কি? আমার সব কিছু, কারণ তুই আমার হবু বর। আপনার কি লজ্জা করে না একটা জুনিয়র ছেলেকে বিয়ে করতে? না, আমি জুনিয়র চিনি না। আমার তোকে চাই মানে চাই। আমাকে চেয়ে লাভ নাই, কারণ আমি সরুকে ভালোবাসি। এতক্ষণ সরু মানে সুরাইয়া আমাদের সব কথা শুনছিল, কিছু বলেনি। কিন্তু আমার এই কথা শুনে সরুকে কেমন জানি দেখা যাচ্ছে, মনে হয় ওর দুই চোখ দিয়ে খেয়ে ফেলবে। হঠাৎ নেহা বলে উঠল, কি? তুই ওরে ভালোবাসিস? ওর থেকে তো আমি কম সুন্দর না। হ্যাঁ মানছি, আপনি সরুর থেকে বেশি সুন্দর, কিন্তু তাতে কি যায় আসে যদি মন আর মানসিক পরিস্থিতি ঠিক না থাকে? তুই কি বলতে চাস? আমি বলতে চাচ্ছি যে আপনি কি সব ছেলেদের পোশাক পরেন, শরীরের 60% দেখা যায়। আবার সবার সাথে বেয়াদবের মতো কথাবার্তা বলেন। শিক্ষকদের সম্মান তো দেনই না, উল্টো ফেল থেকে পাশ হয়ে যান পাওয়ার দেখিয়ে। আমার তো মনে হয় না আপনি একজন মেয়ে, মনে তো হয় টুইন। দেখে ছেলে হতে চাচ্ছেন। আর সরুকে দেখেন, অতটা সুন্দর না হলেও কি হবে, ওর সুন্দর একটা মন আছে, আছে সম্মান দেওয়ার মতো কথাবার্তা, চাল চলন আছে, অনেক গুণ। পরে না আপনার মতো ছোট পোশাক, পরে 3 পিস। আর কত গুণ আছে সেটা বললে ক্লাসে দেরি হয়ে যাবে, তাই এইটুকুই। আর সব থেকে বড় কথা হলো, কারোর রূপ দেখে যদি কেউ মনে করে আমি তাকে ভালোবাসি, তাহলে সেটা ভুল। কারণ সেটা শুধুমাত্র মোহ, যা একটু পর কেটে যায়, ভেঙে যায় সম্পর্ক। আপনি তো টুইন, তাই আপনাকে ভালোবাসাটা না বোঝালেই নয়, ভালোবাসতে হয় মন দেখে, যা আমি খুঁজে পেয়েছি সরুর মধ্যে। সরু আমার কথাটা শুনে আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। সরু বাস্তবে ফিরে নেহার কথাগুলো শুনে, তোকে জ্ঞান দিতে হবে না, আর তোকে আমি আমার করে ছাড়বো। আর এই সামান্য মেয়েটার জন্য তুই আমাকে অপমান করলি, তাই না? শুরুকে তো আমি দেখে নেব। দেখে নেবেন মানে? ফোনে একটা ছবি তুলে নেন, সারা দিন দেখতে পারবেন। আর সৌরকে যদি কিছু বলার ভাবনা চিন্তা আপনার মাথায় থাকে, তাহলে সেটা ভুলে যান, না হলে কি হবে আমিও জানি না। কথাটা বলেই সেখান থেকে সৌরকে নিয়ে সোজা ক্লাসে রওনা দেই। মাঝপথে সৌর আক্স করে, সৌরভ, তুই কি সত্যি আমাকে লাভ করিস? দেখ, তুই যদি বন্ধুত্বটা রাখতে চাস তাহলে এইসব আর বলিস না। মনে মনে ওখানে তো যা বলার সব সত্যি বলে দিলাম, মনেই ছিল না। এখন কি করি? বুদ্ধি খাটিয়ে সৌরকে লাইনে আনতে হবে। আরে কি বলিস? নেহাকে আমার পিছু থেকে সরানোর জন্য তোর কথা বলছি। ও সৌরভ, তোর যে বউ হবে সে অনেক লাকি হবে রে। কেন লাকি হবে রে? ঠিক বুঝলাম না। কারণ তুই মেয়েদের মন আর ভালোবাসাটা বুঝিস। আর তুই এত ভালোবাসার কথা জানিস কোথা থেকে? আমি হলাম ফেসবুকের গল্পের রাইটার, তাই একটু ধারণা রাখতে হয়। কি বলিস? তুই ফেসবুকে গল্প লিখিস? নাম কি তোর আইডির? খোকনস ডায়েরি। নামের সাথে তুইও অনেক কিউট। পাঠক পাঠিকারা তাই বলে। তোকে বাসায় গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট দিব, অ্যাকসেপ্ট করিস? হ্যাঁ, আমার আইডি নাম হচ্ছে এমএনএস খোকন।
আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে খোকনস ডায়েরি। শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট দিলেই হবে না, ফলো অ্যান্ড লাইক দিয়ে ছোট্ট করে একটা মেসেজ দিতে হবে, না হলে ঝুলে থাকতে হবে কিন্তু। আচ্ছা, এখন ক্লাসে চল। তারপরে দুজনে ক্লাসে চলে গেলাম। এর মধ্যে 15 দিন কেটে গেল। বেড়ে গেল বন্ধুত্ব, সাথে ভালোবাসাটাও বৃদ্ধি পাচ্ছে দিন দিন। আর নেহার ভালোবাসার পাগলামিতে আর অত্যাচারে কিছুটা খারাপ লাগলে মেনে নিছি, কারণ ওর এই পাগলামিতে আমি অভ্যস্ত। কালকে আমরা সবাই ট্যুরে যাব, সবাই যাবে। শুরুকে কোনো রকম রাজি করানো হয়েছে, সাথে তাসরিফও যাবে। অতএব ট্যুরে গিয়ে নেহা যে এমন ভয়াবহ কাজ করবে আমার মাথায় ছিল না। সবাই ট্যুরে চলে গেলাম সুন্দরবনে। যেতে যেতে প্রায় রাত হয়ে গেছে, তাই টিচাররা সিদ্ধান্ত নিল যে আজকের রাতটা কোনো রকম হোটেলে কাটিয়ে সকালে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে যাবে। তাই ছাত্রছাত্রীর জন্য অনেকগুলো রুম বুক করলো আলাদা আলাদা। তবে নেহাকে দেখে আমার কেমন জানি সন্দেহ হচ্ছে, কারণ আজকে আমাকে একটুও জ্বালায়নি, তবে ওর মুখে বিজয়ের আভাস দেখা যাচ্ছে। এটা আমাকে ভাবাচ্ছে। সব ভাবনা চিন্তা বাদ দিয়ে সবার সাথে ডিনারটা সেরে নিলাম। তারপরে আমি আর স্বরূপ তাসরিফ মিলে হোটেলে গার্ডেনের মধ্যে বসে আড্ডা দিচ্ছি। একটা জিনিস লক্ষ্য করছিস? কি লক্ষ্য করব? আজকে আমাকে নেহা কোনো রকম প্যারা দেয়নি। তা অবশ্য ঠিক বলেছিস, এখানে কোনো রকম ঘাবলা আছে। তোরা কি সব ঘাবলা নিয়ে পড়ে আছিস? এখানে এনজয় করতে এসেছি, ঘাবলা নিয়ে পড়ে থাকতে নয়। আর নেহা তোকে জ্বালায়নি, আরো ভালো ওর ডাইনের হাত থেকে বেঁচে গেলি। আচ্ছা, সবই বুঝলাম, তবু কেমন জানি নেহার প্রতি সন্দেহ হচ্ছে। তোর ওই আজেবাজে সন্দেহ রাখ, না হলে এখন আমি চলে যাব। কুল কুল, আর বলবো না। তারপরে আমরা তিনজন জমিয়ে আড্ডা দিতে লাগলাম। আড্ডা শেষে যে যার রুমে চলে গেলাম। আমি যে রুমে থাকি সেই রুমে মোট 5 জন ছেলে মিলে থাকবো। আমি, তাসরিফ আর 3 জন ক্লাসমেট ছিল। সরু বলল ওই যে রুমে থাকবে সে রুমে সরু আর কয়েকটা মেয়ে থাকবে। সবাই যে যার মতো ঘুমিয়ে গেল। তবে আমার মনটা আনচান আনচান করছে সরুর জন্য। এক পর্যায়ে আমার গলাটা শুকিয়ে গেছে। টেবিলের মধ্যে রাখা ছিল জগ, দেখি জগে 1 ফোঁটা পানিও নেই। ফোনটা অন করে দেখি 11:25 বাজে। এখন তো কোনো স্টাফ জেগে নেই যে ফোন করে বললে পানি দিয়ে যাবে। রুমের বেসিনের পানি ভালো না দেখে রুম থেকে বের হয়ে অন্য রুমে গিয়ে দেখি পানি পাওয়া যায় কিনা। আমার রুম থেকে বের হয়ে সরুর রুমের পাশ দিয়ে যখন যাব, কারোর চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছে। আওয়াজটা খুব চেনা চেনা লাগছে, তাই দরজার সামনে কান পেতে যা শুনতে পাই তা শুনে আমি আকাশ পাতাল থেকে উঠে এলাম। আওয়াজটা ছিল এমন কেউ একজন বলছে। পরে খেয়াল করে বুঝতে পারি এটা সরুর আর নেহার আর কয়েকটা ছেলের। আমার কেমন জানি খটকা লাগলো, তাই তাসরিফকে ডেকে এনে দরজা ভেঙে দেখি নেহা দাঁড়িয়ে হাসতেছে আর বরাবর কয়েকটা ছেলে সরুর ওড়না ধরে টানাটানি করছে। আর তা দেখে মজা নিচ্ছে নেহা। বুঝতে পারলাম এখানে অন্য কিছু হতে চলেছে। আমাকে নেহা দেখে বলল, তুমি এখানে? সরু আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। বুঝতে পারলাম আমার পাগলিটা অনেকটা ভয় পেয়েছে। ওদিকে খেয়াল না দিয়ে নেহাকে বলি, কেন আমাকে কি এখানে আশা করেননি? আমি আসার সময় তাসরিফকে বলে দিয়েছি যে রুমের সব ছেলেকে যেন নিয়ে আসে। তারপরে সবাইকে সাড়া দিলাম যে ব্যাস হয়ে গেল উত্তম মাধ্যম। ছেলেগুলোকে মেরে তক্তা বানিয়ে পুলিশের কাছে ধরিয়ে দিলাম। পুলিশ ছেলেগুলোকে দেখে ভালো করে চিনে নিল, কারণ তাদের নামে আরো বাজে রেকর্ড আছে, তাই বেশি তদন্ত করা লাগলো না। তারপরে পুলিশ তাদের নিয়ে গেল, রেখে গেল নেহাকে। আমি ইচ্ছে করে পুলিশকে জানাইনি যে নেহাও তাদেরকে ভাড়া করে এনেছে। যদি নেহাকে ধরিয়ে দিতাম তাহলে প্রিন্সিপালের মান সম্মান চলে যেত, কারণ নেহা প্রিন্সিপালের মেয়ে। আমি চাই না স্যারের মান সম্মান ধোলায় মিশে যাক। তারপরে সবাই চলে গেল, রয়ে গেল আমি, সৌরভ, তাসরিফ আর একজন ব্যক্তি, সে হলো নেহা।
তারপরে সরুকে বলি, সরু প্রথম থেকে ঘটনাটা খুলে বলতো। সরু এখনো আমাকে এক সাইড জড়িয়ে ধরে আছে। আমার ভালো লাগলেও এখন রোমান্টিক হতে হবে না, কারণ সে বন্ধু ভেবে ধরেছে আর আমি মনে করছি প্রেমিক হিসেবে। যাই হোক, সরুকে ছাড়িয়ে এক গ্লাস পানি ছিল টেবিলে, সেটা সরুকে নিজের হাতে খাইয়ে দিলাম। কিছুক্ষণ পরে সরু বলে, আমি মোবাইলে গেম খেলতেছিলাম, তখন রুমের দরজায় নেহাপু নক করে আমি গিয়ে দরজা খুলে দিতে নেহাপু বলে, তোমাকে যেন ছেড়ে দেই। আমি বলি, নেহাপু আমি কাকে ছেড়ে দেব বুঝতে পারছি না। তখন নেহাপু বলে, এখন কচি খোকার সাজা হচ্ছে। আমি বলি, আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ থেমে আবার বলতে থাকে, তখন নেহা আপু কাকে যেন ফোন করলো। ফোনের কিছুক্ষণ পর দুইটা ছেলে নেহা আপুর সাথে কথা বলে। নেহা আপু আর ছেলেদের কথাটা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম, কারণ তারা আমাকে এমন কাজ করবে যে আমি সমাজে মুখ না দেখাতে পারি। তারপরে দুইটা ছেলে আমাকে আমার ওড়নাটা নিয়ে টানাটানি করছে, আর ঠিক তখনই সৌরভ দরজা ভেঙে এসে আর বলতে পারলো না, কান্না করে দিল। বাকিটুকু তো জানেনি। সরুর কথা শুনে আমার নেহার প্রতি রাগে মাথায় আগুন ধরে গেল। আমি গিয়ে যখনই নেহাকে চড় দিতে যাব, তখন হাতটা নামিয়ে নিলাম, কারণ আমি মেয়েদের উপর হাত উঠাই না। তার উপর দুশ্চরিত্রহীন মেয়ে, ওকে তো আমার টাচ করতেও ঘৃণা করছে। তারপরে সরুকে বলি নেহাকে কষে একটা থাপ্পড় দিতে। তখন সরু বলে, কি বলিস সৌরভ, নেহা আপু তো আমার বড়। আমার এই কথা শুনে তো মাথা গরম হয়ে গেল। যে কিনা তার এত বড় ক্ষতি করতে যাচ্ছিল, তার মান সম্মান নিয়ে পড়ে আছে। তাই রেগে গিয়ে বলি, আমি তোকে যেটা করতে বলেছি সেটা কর। রাগে চোখ মুখ আমার লাল হয়ে যাচ্ছে। সরু আমার এমন রাগ দেখে আর থাকতে না পেরে নেহার গায়ে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়। পাল্টা নেহা সরুর গায়ে থাপ্পড় দেওয়ার আগে আমি নেহার হাত ধরে নেই আর বলি, খবরদার, সরুর গায়ে হাত তো দূরের কথা, ওকে টাচ করলেও তোর সেই হাত কেটে কুকুরকে বিলিয়ে দেব। সৌরভ, আমি তোকে ভালোবাসি দেখে তুই যা করবি তা আমি মেনে নেব। এবার আরো বেশি রাগ হলো। যেখানে ওর দোষ সেখানে বড় বড় কথা বলে, তাই তুই করে বলে ফেলি রাগের মাথায়। তুই আজকে সরুর সাথে যেটা করতে চেয়েছিলি সেটা যদি তোর সাথে হতো, পারতি সমাজে মুখ দেখাতে? আমি জানি তুই সেটা পারতি, কারণ তুই মেয়ে না, তুই মেয়ে নামে কলঙ্ক। আর একটা কথা কান খুলে শুনে রাখ, তুই আমার ভালোবাসা কোনো দিনও পাবি না। আমার ভালোবাসা পাবে শুধুমাত্র সরু আর সরু। আর বলতে পারলাম না, থেমে গেলাম, কারণ এখানে সরু আছে। তুমি আমাকে ভালোবাসো আর না বাসো, আমি তোমাকেই বিয়ে করব। তোমার যদি 10টা জিএফ আর 10টা বউ থাকে, তা সত্ত্বেও আমি তোমাকে চাই। সেটা কোনো দিনও পূরণ হবে না, কারণ আমি কচু গাছে ফাঁসি দিব, তোকে ফ্যানে ওনার টানিয়ে ফাঁসি দিব, তবু তোকে বিয়ে করব না। সেটা দেখা যাবে। এটা বলে নেহা চলে গেল। কি বলবো কষ্টের কথা, কুকুরের লেজ কখনো সোজা হয় না। তারপরে দেখি সরু কেমন জানি ভয়ে চুপসে গেছে। তাই বলি, কিরে সরু, ভয় পাচ্ছিস? দেখ দেখ তাসরিফ কেমন ভিতর ডিমের মতো দেখা যাচ্ছে ওকে। হঠাৎ সরু যা বলে, আমি আর তাসরিফ তা শুনে আকাশ থেকে পড়ে পাতালে ল্যান্ড করি। সরু বলে, আমি কেন ভয় পাবো? দেখলি না নেহা আপুকে কত জোরে থাপ্পড় দিলাম। ও তাই নাকি? হ্যাঁ, তোরা এখন যা ঘুমিয়ে পড়, কালকে সকালে দেখা হবে। আবার তো ঘুরতে যেতে হবে নাকি? কি মেয়ে রে বাবা, একটু আগে যে একটা ঘটনা ঘটে গেল তা দেখে তো কিছুই বোঝা যাচ্ছে না। মেয়েরা এমনই হয়ে থাকে, বুকে চাপা কষ্ট আর ভয় নিয়ে যে কিভাবে থাকে কে জানে। তখন তাসরিফ বলে, হ্যাঁ সরু, চল, অনেক কথা আর কাহিনী হয়েছে, এখন চল। আবার ছাড়া দুটো যা যা অবস্থা। তারপরে আমি যেটা বলি সেটা সরু আর তাসরিফ শুনে ওদের মনটা অনেক খারাপ হয়ে গেল। আমি বলতে বাধ্য,
কারণ পরিস্থিতির শিকার। আমরা কালকে সকালে যে যার বাসায় চলে যাব। কি? অবাক হয়ে লাভ নেই। কেন? কারণ আমরা যদি থাকি বা ওদের সাথে মিশে ঘোরাফেরা করি, নিশ্চয়ই নেহা আবার সরুর ক্ষতি করার চেষ্টা করবে। কুকুরের লেজ যেমন সোজা হয় না, তেমনি নেহা আবার ক্ষতি করবে না, তারও কি নিশ্চয়তা আছে? আর আমি চাই না সরুর ক্ষতি হোক। তা অবশ্য ঠিক বলেছিস। মন খারাপ করে, কারণ তোরে ঘোরা হবে না দেখে। না, আমি এখন যাব না। ঘুরতে আসছি, ঘুরে যাব, তার আগে কোথাও যাব না। দেখ সরু, তুই হলি মেয়ে মানুষ, তোর সাথে তো আমরা 24 ঘন্টা থাকতে পারবো না। তাই বলছি, মন খারাপ করিস না। আর আমি চাই না তোর কিছু হোক। তুই যতটুকু ভাবিস তাসটিপ 4 ভাগের 1 ভাগও ভাবে না। বুঝি না তুই আমার উপর এত অধিকার দেখাস কেন? কারণ আমি তোর বন্ধু। আমি তোকে নিয়ে একটুও ভাবি না। তা নয় তো কি? দুজনে তর্ক করা শুরু করে দিল। সাইলেন্ট। তোরা কি তর্ক করবি নাকি এখন ঘুমাবি? আর শোন, সকালে রেডি থাকবি, চলে যাব। আর আমার উপর যেন কোনো কথা না হয়। আমার এমন রাগ করা কথা শুনে সরু টুপ করে বিছানায় শুয়ে পড়ল, আর তাসরিফ তো এক দৌড় দিয়ে রুমে চলে গেল। আমি তো ওদের কাণ্ড দেখে মুখ চেপে হাসছি। দেখি সরু বাচ্চা মেয়েদের মতো শুয়ে আছে, একদম মায়াবিনীর মতো। মুখে এক বস্তা মায়া। আর এই গভীর রাতে আশিকি হতে হবে না। তারপরে সরুর রুমের দরজা লক করে আমরা রুমে গিয়ে শুয়ে পড়লাম। সকালে যে যার মতো রেডি হয়ে নিল। তারপরে টিচারের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা রওনা দিই বাসায়। অবশ্য বাসে সরু আমার পাশে বসেছিল। সরুর মাথা আমার কাঁধে দিয়ে ঘুমিয়েছিল সারা পথ। কাঁধটা ব্যথা করলেও না করতে পারিনি, কারণ সে আমার প্রিয় মানুষ ছিল। আর প্রিয় মানুষের জন্য একটু একটু কষ্ট কিছুই না। আমরা যখন স্যারকে বলছি যে স্যার আমরা চলে যাব, তখন নেহা কেমন জানি করলো, ঠিক বুঝলাম না। অতএব আমরা যে যার বাসায় চলে গেলাম। ভার্সিটি বন্ধ থাকার কারণে কারোর সাথে দেখা হতো না, কিন্তু যোগাযোগ ছিল। আমি আবার সরুকে না দেখে থাকতে পারতাম না, তাই তাসরিফের হেল্প নিয়ে সরুদের বাসার সামনে যাই। ওখান থেকে সরুর রুমের বেলকনিটা দেখা যেত, তাই প্রতিদিন সরুকে এক পলক দেখার জন্য চলে যেতাম ওখানে। এভাবে চলতে থাকে দিনগুলো। ভার্সিটি খুলে যায়, আবার আমাদের আড্ডা মাস্তি চলতে থাকে। এভাবে 3 মাস চলে যায়। এই কয়েক মাসে নেহা আমাকে অনেকটা জ্বালাতো। এমন অবস্থা হয়ে গেছি, তাই কিছু মনে করি না। আর এতদিনে আমার ভালোবাসা সাইলেন্ট হয়ে থাকে। বলা হয়নি সরুকে। সরুকে অনেক আকার ইঙ্গিতে বুঝিয়েছি, কিন্তু সে বোঝেনি। হঠাৎ একদিন আমার জীবনে অন্ধকার নেমে আসে। প্রতিদিনের মতো আজকেও ভার্সিটিতে যাচ্ছি। গেট দিয়ে ঢোকার সময় দেখি একটা নীলপরী হেঁটে যাচ্ছে। সেটা আর কেউই না, স্বয়ং সরু ছিল। আমি আস্তে আস্তে সরুর দিকে এগোতে থাকি, আর স্বপ্নে হারিয়ে যাচ্ছি। এটা একটা পরী বললে কম হবে। নীল টিপ, হালকা মেকআপ, গোলাপি লিপস্টিক, নীল শাড়ি, নীল কাচের চুড়ি, পুরো আমার মনের পরী। বাস্তবে ফিরলাম কারোর কথা শুনে, আর তাকিয়ে দেখি সরু সেখানে নেই। মনে হয় ক্যাম্পাসে গেছে। দেখি একটা মনে হয় জুনিয়র মেয়ে আমাকে বলতেছে, ভাইয়া আপনাকে সরু আপু ডাকছে। তা কোথায় সরু? হল নাম্বার 225 নাম্বার রুমে। মনে হয় ক্যাম্পাসে যায়নি সরু। আবার এমন পরীর মতো সাজ। আবার বলে পাঠাচ্ছে হল রুমে যেতে। সারপ্রাইজ যদি মনে পড়ে যায়, তাহলে কি আর সারপ্রাইজ থাকবে নাকি? তাই আমি বলি, আচ্ছা আমি যাচ্ছি, তুমি যাও। আমি হল রুমের দিকে যেতে থাকি। 225 নাম্বার কক্ষ আসার পর আমি রুমে প্রবেশ করি। রুমের ভিতরে যাওয়ার সাথে সাথে কে যেন দরজায় লক করে দিল। আমি রুমের দরজা খোলার চেষ্টা করছি। কে যেন আমার কাঁধে হাত রাখলো। আমি পিছনে ঘুরে তাকিয়ে দেখি নেহা। তাই আমি বলি, নেহা আপু আপনি এখানে? সরু কোথায়? এই এত শুরু শুরু কেন করো? আর এটা আমার প্ল্যান ছিল তোমাকে এখানে আনার জন্য। আমাকে নিয়ে তো ভাবতে পারো।
মানে হলো খুব সোজা। তুমি আমাকে এখন যা খুশি করতে পারো, তোমাকে মানা করব না। কি মানা করবেন না? কচি খোকা সাজা হচ্ছে। অবশ্য তুমি এই কথার মানে বুঝতে পারবে না, যা করার আমারই করতে হবে। নেহা কথাটা বলেই তার ওড়না ফেলে আমাকে ঠাস করে জড়িয়ে ধরে, আর আমি সাথে সাথে ছাড়িয়ে নিয়ে ওড়নাটা ওর হাতে দিয়ে বলি, নেহা আপু, আপনি এটা কি করতে যাচ্ছিলেন? এটা ঠিক নয়। হ্যাঁ, আমি ঠিক কাজ করছি। আজ তোকে আমার সবটা বিলিয়ে দেব। আমি মেয়েদের উপর হাত তুলি না, কিন্তু নেহা তো মেয়ে না, মেয়ে নামে এক কলঙ্ক আর নিচু মন মানসিকতার মেয়ে, তাই হাত ওঠাতে বাধ্য হলাম। ঠাস করে একটা চড় দিয়ে দিলাম আর বলতে থাকি, আমি এই ধরনের ছেলে আপনি কিভাবে মনে করলেন? একটা মেয়ের তার সব থেকে বড় সম্পদ হলো তার ইজ্জত, আর সেটা আপনি আজকে পরপুরুষের কাছে বিলিয়ে দিতে চান? দিতে হলে বিয়ে করে স্বামীকে দেন, অন্য কাউকে না। আর আরেকটা কথা শুনুন, জোর করে কখনো ভালোবাসা হয় না। তাহলে দেখ, জোর করে ভালোবাসা তো হবে না, কিন্তু বিয়ে তো হবে। নেহা কথাটা বলে তার জামা কাপড় ছেড়তে থাকে আর চুলগুলো এলোমেলো করে চিল্লাচিল্লি করছে। তা দেখে আমি পাতাল থেকে উঠে আসি। কে যেন দরজা ভাঙার চেষ্টা করছে, আর হঠাৎ নেহা আমাকে জড়িয়ে ধরে। সেই মুহূর্তে দরজা ভেঙে প্রিন্সিপাল স্যার আর সরু, তাশরিফ, নেহার কতগুলো ফ্রেন্ড আর অনেকগুলো ছেলে পেলে, মানে ছাত্র আর কি। নেহা সেই মুহূর্তে আমাকে ধাক্কা দিয়ে প্রিন্সিপালের মানে নেহার আব্বুকে জড়িয়ে ধরে মিথ্যা কান্না করছে। প্রিন্সিপাল স্যার এসে আমাকে ঠাস ঠাস করে দুইটা চড় মারে। চড় খেয়ে আমার গালটা ব্যথা করছে। তারপরে প্রিন্সিপাল স্যার বলে, আমি তোমার থেকে এটা আশা করিনি। তুমি আমার মেয়ের ইজ্জত নেওয়ার চেষ্টা করেছো বেয়াদব ছেলে। কেউ পুলিশকে কল দাও, এই বেয়াদব ছেলেকে যেন জেলে বেড়ে রাখে। নেহা এটা শুনে তার বাবা মানে প্রিন্সিপাল স্যারকে এক কোনায় নিয়ে গিয়ে কি যেন বলতেছে, আর আমি বলি, তোমরা সবাই বিশ্বাস করো এটা আমাকে ফাঁসানো হয়েছে। আমার এমন কথা শুনে একজন বলে, কি বিশ্বাস করব সৌরভ ভাই, নিজের চোখে যেটা দেখছি সেটা, নাকি আপনার কথা? আরেকজন বলছে, সৌরভ, এটা তোমার থেকে আশা করিনি, তোমাকে কত ভালো জানতাম, এই তার পরিণাম। আরেকজন বলছে, ছি ছি সৌরভ, তুমি কতটা নীচ মনের মানুষ তা আজকে দেখলাম। অনেকজন নানাভাবে আমাকে অপমান করছে। এখন বলে কিচ্ছু হবে না, কারণ তারা যেটা দেখেছে সেটাই বলেছে। আমি তাশরিফ আর সরুর কাছে গিয়ে বলি, তোরা তো আমাকে বিশ্বাস করিস, আমাকে ফাঁসানো হয়েছে। সরুর হাত ধরে আর তাশরিফের হাত ধরে কথাটা বললাম, কিন্তু বলতে দেরি, সাথে সাথেই ঠাস ঠাস করে দুইটা চড় মারে সরু আমার গালে, আর বলে, কোন সাহসে তুই আমাকে টাচ করলি? তোর মতো ধর্ষক যে আমার বন্ধু হতে পারে কল্পনা করতে পারিনি। সরুর চড় খেয়ে গাল টান টান ব্যথা করছে, মনে হয় 10 আঙ্গুলে দাগ লেগে গেছে। আমার ঠোঁট কেমন জানি ব্যথা অনুভব করছি। হাত দিয়ে দেখি রক্ত বের হচ্ছে, ব্যথায় কুকিয়ে উঠছি। তার থেকে বড় ব্যথা বুকে করছে। এতদিনের বন্ধুত্ব একটুও বিশ্বাস জোগাতে পারিনি, তাহলে কি আমার সাইলেন্ট লাভ কি মিথ্যা ছিল? হঠাৎ কোথা থেকে প্রিন্সিপাল স্যার আসে আর নেহা আসে। প্রিন্সিপাল স্যার এমন একটা কথা বলে যার কারণে আমি জ্ঞান হারিয়ে ফেলি। প্রিন্সিপাল স্যার এমন একটা কথা বলবে আমি ভাবতেও পারিনি। তা সৌরভ, তুমি যা করার করে ফেলেছ। এখন তো আমার মেয়েকে কেউ জেনে শুনে বিয়ে করবে না, তাই ভেবেছি তোমার আর নিয়ার বিয়ে দিয়ে দিব আগামী শুক্রবারে। কথাটা শুনে যেন পুরো পৃথিবী ঘুরপাক খাচ্ছে। হঠাৎ আমি দাঁড়ানো অবস্থায় পড়ে জ্ঞান হারিয়ে ফেলি। পরে আর কিচ্ছু মনে নেই। নিজেকে ক্লাসরুমের বেঞ্চের উপর আবিষ্কার করলাম। বুঝতে পারলাম বেশিক্ষণ অজ্ঞান অবস্থায় ছিলাম না। তারপরে আশেপাশে তাকিয়ে দেখি নেহা তার কয়েকটা বান্ধবী, আমার দু চোখ শুধুমাত্র সরুকে খুঁজতেছে। আমার এমন আচরণ দেখে নেহা বলে, তুমি কাকে খুঁজতেছো? এ কি, আপনি এখানে কেন? সরু কোথায়? তোমার প্রিয় ভালোবাসার মানুষটি তোমাকে চড় দিল, অপমান করলো, এটাই কি ছিল
তোমার সাইলেন্ট লাভ, এটাই কি ছিল বন্ধুত্ব? যেখানে বিশ্বাস নামে কোনো চিহ্ন নেই, সেখানে ভালোবাসাও নেই। আর সরুর কথা মাথায়ও আনবে না, কারণ কয়েকদিন পরে তোমার বউ হব আমি। আমি আপনাকে কখনো বিয়ে করব না, কারণ আমি বিয়ে করলে সরুকেই করব, কোনো নিজ মনের মানসিকতাকে নয়, যে তার ইচ্ছা পূরণের জন্য নিজের সব থেকে মূল্যবান সম্পদ মানে ইজ্জত বিলিয়ে দিতে পারে। সে কখনো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না, রাখে শুধুমাত্র সরু। আমি তোমাকে পাওয়ার জন্যই করছি এইগুলো। আর বিয়ে হবে 3 দিন পর। তোমার বাবা মাকে খবর দেয়া হয়েছে, তারা এসে তোমার সাথে আমার বিয়ে দিবে। আমি আর সেখানে না থেকে সোজা ম্যাচে চলে আসি। ম্যাচে গিয়ে তো আমি আকাশ থেকে পাতালে পড়লাম, কারণ বাবা মা ছোট বোন এসেছে। আমি বাবার কাছে গিয়ে সালাম করতে যাব, ঠিক সেই সময় ঠাস করে একটা চড় দেয় আর বলে, এই দিন দেখার জন্য তোকে দুনিয়ার মুখ দেখিয়েছিলাম। বাবাকে থামিয়ে দিয়ে আম্মু বলে, তুমি চুপ থাকো, আমার ছেলের প্রতি আমার বিশ্বাস আছে, ও এ কাজ জীবনেও করেনি। হ্যাঁ আম্মু, তুমি ঠিক বলছো, ভাইয়া এই কাজ জীবনেও করতে পারে না। কি হয়েছিল ভাইয়া, সব ঘটনা খুলে বলতো। তারপরে আমি বলতে লাগলাম, নেহা আজ পর্যন্ত যা যা করেছে শুধুমাত্র সরুর ব্যাপারটা লুকিয়ে রাখলাম। দেখেছো, আমার ছেলেটা কিছুই করেনি, তুমি শুধু ওরে চড় দিলা। আর যে মেয়ে আমার ছেলের এমন অবস্থা করেছে, তাকে তো ছেড়ে দেওয়া যায় না। আজ বিকেলে যাব ওই মেয়ের বাসায়, গিয়ে বিয়ে ভেঙে দেব। ঠিক বলছো, এখন চল তোর খালামণির বাসায়। তারপরে আমরা সবাই খালামণিদের বাসায় চলে আসলাম। বেশি সময় লাগেনি, আমার ম্যাচের থেকে 1 কিলোমিটার হবে। খালামণিদের বাসায় গিয়ে তো আরেক ঝামেলা। আফরিন খালার মেয়ে দেখতে খারাপ না, তবুও আমার ভালো লাগে না। সে নাকি আমাকে লাভ করে, কিন্তু আমি তো ওরে বোনের চোখে দেখি। ওরে অনেক বুঝিয়ে কাজ হয়নি, অতএব খালামণিদের বাসায় চলে আসলাম। সবার সাথে সম্মান বিনিময় করে একটা রুমে রেস্ট নেই। আফরিনকে দেখলাম না, মনে হয় কলেজে গেছে। তারপরে সেদিন ভালো করে ঘুম দেই। তারপরে ওর ওখান থেকে চলে আসলাম। যদি ওর ওখানে থাকি তাহলে কথায় কথায় প্যাচ লাগিয়ে কথা বলবে, সেটা আমি চাই না। তারপরে সেখান থেকে অন্য রুমে চলে আসি। দুপুরে খাবার টেবিলে আমার সামনাসামনি আফরিন বসে আছে। সে কি জ্বালা যন্ত্রণা, পা দিয়ে সোয়াব করছে, আবার চিমটি দিচ্ছে। কিছু বলতে পারছি না, কি করব? তাড়াতাড়ি কিছু খেয়ে বের হয়ে গেলাম। উদ্দেশ্য সরুর বাসায়। আজকে সরুকে আমার মনের কথা বলে দিব, তারপরে ওরে বোঝাবো। সরুর বাসায় যাই। সরুর খালামণি আমাকে চেনে, সেই জন্য কোনো সমস্যা হলো না। সোজা সরুর রুমে চলে আসি। দেখি সরু মোবাইল টিপতেছে। আমাকে দেখে বলে, তুই আমার রুমে আর এখানে কি করিস? সরু, তুই মাত্র আমাকে 5টা মিনিট সময় দে, তোকে সব বলছি। আমি কোনো ধর্ষকের কথা শুনতে চাই না। কথাটা শুনে বড় একটা ধাক্কা খেলাম, তবুও নিজেকে সামলিয়ে বলি, হ্যাঁ আমি মানছি আমি ধর্ষক, তবুও আমাকে একটি নোংরা বা রাস্তার মানুষ হিসেবে 5 মিনিট কথা বলার সুযোগ তো অন্তত দে। সরুর হাত ধরে অনুরোধ করলাম। ঠাস ঠাস করে 2টা চড় দেয়, ফলে চোখ দিয়ে অঝর ধরায় পানি ঝরতে থাকে। ঠোঁট কেটে টপ টপ করে রক্ত পড়ছে। থাপ্পড়ের ফলে আবার মাথাটা ভন ভন করছে, মনে হয় চড়টা সব শক্তি দিয়ে দিয়েছে। চড় দিবে না কেন? একটা ধর্ষক যদি কাউকে টাচ করে তার জন্য এমনই ঘৃণাই করবে, কিন্তু আমি আর আমার আল্লাহ তো জানে আমি ধর্ষক না। তারপরে সরু আবার বলে, তোর মতো একটা নিজ মনের মানুষ আমাকে টাচ করতে তো দূরের কথা, আমার সামনে আসারও যোগ্যতা রাখিস না। আমার তো ভাবতে ঘৃণা লাগছে, তোর মতো একটা পশুকে আমার বন্ধু বানিয়েছি, যে কিনা মেয়েদের ভুলিয়ে ভালিয়ে মেয়েদের হল রুমে নিয়ে যায় খারাপ কিছু করার জন্য। আমার তো তোকে দেখি ভয় ঘৃণা হচ্ছে। ভয় কেন হচ্ছে জানিস? কারণ তুই এখন আমাকে একা পেয়ে কিছু করে ফেলিস। তাড়াতাড়ি আমার সামনে থেকে চলে যা, নয়তো দারোয়ান দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব।
কি বলবো, মুখের ভাষা হারিয়ে ফেলেছি সরু। কথা শুনে তাই রিপিট কি বলবো, মুখের ভাষা হারিয়ে ফেলেছি। সরুর কথা শুনে তাই এখানে আর এক মুহূর্তও থাকবো না। তাই লাস্ট বারের মতো কয়েকটা কথা বলে যাই, নয়তো পরে আফসোস করব। হ্যাঁ, আমি ধর্ষক, পশু, নোংরা লোক, কারো বন্ধু হওয়ার যোগ্যতা রাখি না। পরে যখন জানতে পারবি আমি তোর জন্য কতটুকু ছিলাম, তখন হয়তো এই ধর্ষক নামে সৌরভ ছেলেটাকে পাবি না। খোদা হাফেজ, ভালো থাকবি। আমি আর সেখানে এক মুহূর্ত না থেকে আনমনে বাইক চালাচ্ছি। বাসায় এসে রুমের দরজা বন্ধ করে ভাবতে লাগলাম, এমন পরিস্থিতিতে শিকার যে নিজেকে গর্ব করতে হচ্ছে, কারণ এমন ভাগ্য কয়জনেরই বা কপালে জোটে। তবে কি আমি অভাগে যে সবটুকু দিয়ে এখন নিঃস্ব? কি করব, মাথায় কিছুই আসছে না। তাসরিফকে কল দেই, যদিও আমাকে বিশ্বাস করে। তাসরিফকে কল দেই, কিন্তু তার ফোন বন্ধ বলছে। তারপর আরেকটা ক্লাসমেটের থেকে তাসরিফের খবর নেই যে ও নাকি ওর দেশের বাড়ি গেছে। কি করব, কাকে আমার দুঃখগুলো বলবো, কে আছে আমার? ও আমার তো মনেই নেই। আমি এখন নিঃস্ব। এলে আব্বু, আম্মু, বোন, খালামণি সবাই যায় নেহাদের বাসা। আর এদিকে আফরিনের মন খারাপ, কারণ তার ভালোবাসার মানুষটাকে হারাতে হচ্ছে। আমি মনে করছি আব্বু আম্মু বিয়েটা ক্যান্সেল করে দিবে। একই শুনছি আমি, বিয়ে নাকি আরো পাকা করে আসছে। তাই আমি বলি, আব্বু তুমি সব জানা সত্ত্বেও কেন ওই মেয়েটাকে মেনে নিচ্ছ? সে আমাকে সব ঘটনা খুলে বলেছে। সে তো তোর ভালোবাসা পাওয়ার জন্যই করেছে। আর মেয়েটা আমাদের দেখে যা আপ্যায়ন করেছে তেমন সম্মানও দিয়েছে। আর মেয়েটা দেখে আমাদের সবার পছন্দ হয়েছে। আমি এটা কি শুনলাম? আব্বুর মতো আম্মুর আর খালামণির একই কথা, মেয়ে পছন্দ হয়েছে। আসবো তো বলে নেহাকে ভাবি হিসেবে আনতে। এখন আমি কি করব? মনে হয় নেহা জাদুটোনা করেছে, নয়তো এটা কিভাবে সম্ভব হতে পারে? রাতে সরুকে কল দেওয়ার চেষ্টা করেছি, কি করব, বেহায়া মন যে আমার, কিচ্ছু মানে না। কিন্তু ফোন রিং হয়, ধরে না। মনে হয় ব্লক লিস্টে রেখে দিচ্ছে। তার মধ্যে নেহা ফোন দেয়, কিন্তু ধরিনি। 4 থেকে 5 বার ফোন রিং হবার পরে বিরক্ত হয়ে রিসিভ করছি। ফোন কেন দিয়েছেন? এ কি, আমি আমার হবু স্বামীকে কল দিতে পারবো না? বাজে কথা রাখুন, আর বলুন আমার আব্বু ও বাকিদের কিভাবে রাজি করিয়েছে। জাদুটোনা করেছেন নাকি? আরে জাদু টাদু করতে যাব কেন, সবটা কৌশল বিনিময় করে রাজি করছি, ব্যাস হয়ে গেল। সবাইকে রাজি করাতে পারেন, কিন্তু আমাকে না। বিয়ে যদিও হয়ে যায় তবু আপনাকে সুখে থাকতে দেব না আমি, কারণ আপনি আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছেন। সেটা যাই হোক, স্বামীর অধিকার কি করে নিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। টোট 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 রেখে দিলাম। বাজে কথা শুনতে ভালো লাগে না। এইভাবে বিয়ের দিন চলে আসলো। এই কয়েক দিনে সরুর সাথে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্য পারিনি। তাসরিফ ও এখনো আসেনি। আমি বিয়েটা ভাঙার অনেক চেষ্টা করেছি, কিন্তু পরিবারের মুখের জন্য পারিনি। কারণ পরিবারের সবাই বিয়ে নিয়ে হাসি খুশি ছিল। বিয়ের দিন সব নিয়ম কানুন মেনে বিয়ে হতে লাগলো। কবুল বলার সময়, আশরাফ চৌধুরীর কন্যা নেহা আক্তারকে বিয়ে করবেন সৌরভ আহমেদ, বলুন কবুল। আমার মুখ দিয়ে কবুল শব্দটা বের হওয়ার আগে আমার ফোনে কল আসে। সেটা শুনে পৃথিবী যে এতটা নিষ্ঠুর তাকে জানতাম না। ফোনে বলছিল, হ্যালো সৌরভ, শুরু তো সুইসাইড করছে, মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে, তুই তাড়াতাড়ি সিটি হসপিটাল চলে আয়। আর কিছু বলল না, সাথে সাথে ফোন কেটে দিল। তাসরিফের কথা শুনে আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। কারো কথা শোনার আগে বিয়ের আসন থেকে এক দৌড়ে বাইরে চলে আসলাম। বাইরে এক বন্ধুর থেকে বাইক নিয়ে রওনা দেই, উদ্দেশ্য সিটি হাসপাতাল। বাইকের স্পিড প্রায় 140 নিয়ে চালাচ্ছি। চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, আর মনে মনে বলি,
কেন তোমাকে এত ভালোবাসতে গেলাম? ভালোই তো ছিলাম তোমাকে ভালো না বেশে। তুমি আমাকে বাধ্য করেছো তোমার মায়ায় ফেলতে। ভালো যদি না বাসতাম তাহলে আমাকে আজকে এই দিন দেখতে হতো না। হঠাৎ করে কোথা থেকে যেন এক বড়সড় একটা ট্রাক এসে ধাক্কা লেগে যায়, আর কিছুই মনে নেই। এই ছিল ফ্ল্যাশব্যাক। এখন বর্তমান। হ্যাঁ, আপনারা যেটা ভাবছেন সেটাই। সৌরভ এখন আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আইসিইউর বাইরে শুরু অঝরে কান্না করছে। এখন ভাবছেন শুরু এখানে কিভাবে? সেটা জানতে হলে আবার ফ্ল্যাশব্যাকে যেতে হবে। শুরুর ফ্ল্যাশব্যাক। বিয়ের দিন শুরু মনে মনে ভাবছে, সৌরভের সাথে যে আমি এতদিন চলাফেরা করছি তার মধ্যে তো কোনো খারাপ দিক দেখিনি। আচ্ছা সৌরভ ওই দিন আমাকে কি বলতে চেয়েছিল? সেদিন সৌরভ বলছিল যে ওরে নাকি ফাঁসানো হয়েছিল। সৌরভের কথাটা কি সত্য নাকি মিথ্যা, এটার একমাত্র প্রমাণ দিতে পারবে হলরুমের সিসিটিভি ফুটেজ। তাহলে আসল কাহিনী বের হয়ে যাবে। দেখি তাসরিফ ওর গ্রামের বাড়ি থেকে আসছে নাকি। হ্যালো তাসরিফ, তুই কোথায় রে? এই তো মাত্র গ্রামের বাড়ি থেকে মেসে আসলাম। কেন রে? তুই এক্ষুনি ভার্সিটিতে যা, আমিও আসছি। এই অবেলায় ভার্সিটিতে কেন? কিছু কি হয়েছে? আমি তোকে যেটা বলছি সেটা কর, বাই। কথাটা বলে শুরু কল কেটে দেয়। তারপরে শুরু রেডি হয়ে ভার্সিটিতে রওনা দেয়। অতএব ভার্সিটির গেটের সামনে দেখে তাসরিফ দাঁড়িয়ে আছে। শুরু রিক্সা ভাড়া মিটিয়ে তাসরিফের সামনে যায়। এখন তো বল, এই অবেলায় ভার্সিটিতে কেন? সৌরভ আমাকে বলছিল যে ওরে নাকি ফাঁসানো হয়েছে। সৌরভ কি সত্যি নেহার সাথে কিছু করতে চেয়েছে নাকি ফাঁসানো হয়েছে তা একমাত্র সিসিটিভি ফুটেজে বলতে পারবো। এটা তো আগে মাথায় আসেনি। তাড়াতাড়ি চল। তারপরে শুরু আর তাসরিফ চলে যায় সিসিটিভি কন্ট্রোল রুমে। সেখানে সিকিউরিটি ঢুকতে না দেওয়াতে তাসরিফের প্রিয় স্যারকে ভুল কিছু বুঝিয়ে হাত করে। তারপরে সিকিউরিটি ম্যান আর মানা করতে পারে না। তারপরে শুরু সিসিটিভি ফুটেজে দেখতে থাকে আর অঝরে চোখ দিয়ে পানি পড়ছে। তাসরিফ তা দেখে বলে, দেখেছিস নেহা মেয়ে নিরীহ ছিল কিভাবে ভাসিয়েছে? আর তোর চোখে পানি কেন? আমি খুব বড় অন্যায় করেছি সৌরভের সাথে। কেন? কি করেছিস সৌরভের সাথে? তারপরে সরু সব বলে দেয়। থাপ্পড় দেওয়া থেকে যা যা বলে সৌরভকে অপমান করেছে। তুই কি সৌরভের সাথে এমন করেছিস? আমি না বুঝে কি না কি করে ফেলেছি। কান্না করতে করতে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে পড়ে। একটা সত্য কথা বলবো? কি? সৌরভ তোকে প্রথম থেকে ভালোবেসে ফেলে। কি বলিস তুই? হ্যাঁ, অবাক হয়ে লাভ নেই, কারণ সৌরভ তোকে প্রথম থেকে ভালোবেসে ফেলে মনের অজান্তেই। সৌরভ তোকে বেশি ফোন দিত, তাতে তুই বিরক্ত হতে দেখে সৌরভ আমার কাছে ফোন দিয়ে আস্ক করতো তুই কি কালার পছন্দ করতি, কেমন ছেলে তোর পছন্দ, কোন খাবার পছন্দ, এবং নামাজ পড়ে তোর আব্বুর জন্য দোয়া করতো। যখন জানতে পারে তুই লাভকে ট্রাস্ট করিস না তখনও হাল ছাড়েনি। যখন জানতে পারে যে তুই বিয়ের আগে কোনো রিলেশনে জড়াতে চাস না তখনও বলে ডিরেক্ট তোকে অ্যারেঞ্জ ম্যারেজ করবে। তবুও ওর ভালোবাসা তোর কাছে প্রকাশ করেনি। ও যদি তোকে প্রপোজ করে তুই ওরা বাকি 18 জনের তালিকায় রাখবি, আর সেজন্যই ওর সাইলেন্ট লাভ প্রকাশ করেনি। সর্বশেষ একটা কথাই বলবো, ছেলেটা তোকে মন থেকেই ভালোবাসছে। তার বিনিময়ে কি দিলি? থাপ্পড় আর অপমান, অবহেলা। ওর মতো ছেলে আর পবিত্র ভালোবাসা খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ হয়। অতএব ছেলেটি এত কিছুর অবহেলার পাত্র হয়েও এখন সে নিঃস্ব। শুরু তাসরিফের কথা শুনে বাকরুদ্ধ হয়ে যায়। তাসরিফ এগুলো কি বলছে? আসলে সৌরভকে আমি কত কিছু বলার পর সে আমাকে নিঃস্বার্থকভাবে ভালোবেসে গেছে, আর আমি কিনা সৌরভকে অবিশ্বাস করেছি। আমি যে সৌরভকে বলেছিলাম তুই আমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখিস না, ভুলছিলাম আমি। আসলে সৌরভ, আমি তোর বন্ধু বা ভালোবাসার যোগ্যতা আমার নেই। আমি যে সৌরভকে ছাড়া এতদিন ভালো ছিলাম না, তবে কি সৌরভকে আমি ভালোবেসে ফেলেছি? কিন্তু আজ যে সৌরভের বিয়ে, তাই যা করার তাড়াতাড়ি করতে হবে, না হলে সৌরভকে আমার জীবন থেকে হারাবো। আমিও যে সৌরভকে ভালোবেসে ফেলেছি, এখন আমি কি করব?
কারণ কিছু সময় পর যে সে অন্য কারো হয়ে যাবে। আমি যদি সৌরভকে না পাই তাহলে মারা যাব। একটা আইডিয়া আছে। কি? সৌরভকে বলবো তুই সুইসাইড করছিস, তুই নাকি সৌরভকে ভালোবাসিস। তা যদি বলি, সৌরভ যেখানে থাকুক না কেন এসে যাবে। কাজ হবে তো? চেষ্টা করতে দোষ কি? তারপরে তাসরিফ সৌরভকে ফোন দেয়। হ্যালো সৌরভ, শুরু তো সুইসাইড করেছে, মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে, তুই তাড়াতাড়ি সিটি হসপিটালে চলে আয়। তারপরে তাসরিফ ফোন কেটে তাড়াতাড়ি সিটি হসপিটালে অপেক্ষা করতে থাকে, কিন্তু আসে না। তার কিছুক্ষণ পরে তাসরিফের ফোনে একটা কল আসে। হ্যালো, কে বলছেন? আমি কে বলছি সেটা বড় কথা না, বড় কথা হলো এখানে এক ব্যক্তি খুব মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তার মোটরসাইকেলে। লাস্ট নাম্বার আপনার ছিল, তাই কল দিলাম। মনে হয় লোকটা বেশিক্ষণ বাঁচবে না, তাড়াতাড়ি আসুন এই ঠিকানায়। এই ছিল শুরুর ফ্ল্যাশব্যাক। হাসপাতালে শুরু আর তাসরিফ। সৌরভের পরিবারকে খবর দেওয়া হয়েছে। শুরু আইসিইউর বাইরে কান্না করছে, তবে কান্না সে কান্না না, প্রিয় মানুষটি হারিয়ে ফেলার ভয়ের কান্না। হঠাৎ আইসিইউ এর লাল লাইটটা অফ হয়ে সবুজ লাইট অন হলো। তারপরে ডাক্তার বের হয়ে আসলো। শুরু দৌড়ে এক বুক আশা নিয়ে গেল। ডাক্তার, আমার সৌরভ ঠিক হয়ে গেছে তাই না? চুপ করে থাকবেন না, কি হয়েছে সৌরভের বলুন। দেখুন, ভেঙে পড়বে না, আমাদের মতো আমরা চেষ্টা করছি। দুইটা পা আর একটা হাত ভেঙে গিয়েছে, তার থেকে বড় কথা ব্রেইনে প্রচন্ড আঘাত পেয়েছে। তার কারণে তার বাঁচা মরা 100% থেকে 4% বাঁচার সম্ভাবনা আছে। এ ধরনের রোগী হয়তো বাঁচে না, আর বেঁচে গেলেও আল্লাহর রহমতে। এখন আল্লাহকে ডাকুন। এটা বলে চলে যায়। এটা শোনার পরে তাসরিফ আর শুরু কি করবে মাথায় কিছু খেলছে না। একটু পর সৌরভের পরিবার চলে আসে। এসে তো কান্নার ঢোল পড়ে যায়। একটু পর আজান শুরুর কানে এসে পৌঁছায়। শুরু দৌড়ে হাসপাতালের নামাজ পড়ার রুমে চলে যায়। নিয়ম মতো ফরজ সুন্নত পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত করে আর বলে, হে আল্লাহ, আমি কি এমন ভুল করেছি যা আপনি এই পরিস্থিতির মধ্যে রাখছেন? এই দুনিয়াতে যাকে সব থেকে বেশি ভালোবেসেছি তাকে আপনি দুনিয়া থেকে নিয়ে গেছেন। এখন আমি সৌরভকে আমার জীবন থেকে বেশি ভালোবেসেছি, এখন আপনি তাকে নিয়ে যাবেন? দরকার হলে আমার জীবন নিয়ে সৌরভের জীবন ফিরিয়ে দেন। সৌরভ কি এমন করেছে? শুধুমাত্র আমাকে ভালোবেসেছে, আমি না হয় বুঝতে পারিনি। তার কি ভালোবাসাটা ভুল ছিল? সৌরভের কিছু হয়ে গেলে যে আমি কি নিয়ে থাকবো? কে আমাকে ফুসকার মধ্যে ঝাল দিবে? কে আমাকে সুর সুর বলে ডাকবে? কে ঘন্টার পর ঘন্টা ফোনে আমার সাথে কথা বলবে? কে আমার সাথে খুনসুটি করবে? কে আমার রাগ ভাঙাবে? কে বলবে, সুর তোকে দেখতে ইচ্ছে করছে? আমি যে সৌরভকে ছাড়া বাঁচবো না। এখন আমি কি করব? আল্লাহ, আপনি বলে দেন, আমার সৌরভকে আমার কাছে ফিরিয়ে দেন। তুমি এভাবে কান্না করছো কেন? আপু, আমার ভাইয়া তার নেই, কেড়ে নিছে আমার থেকে। শুরু তো এটা শুনে পৃথিবী তার চোখের সামনে ঘুরছে। সে কি করবে? হঠাৎ শুরু মাথা ঘুরে পড়ে যায়, আর কিছু মনে নেই। শুরু নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলো। হঠাৎ শুরুর সৌরভের কথা মনে পড়ে গেল। তারপরে সে পাগলের মতো করা শুরু করে দিল। তা দেখে তাসরিফ বলে, এ কি করছিস শুরু? তো শরীর ভালো না, রেস্ট নে। ঠাস করে একটা চর দেয় তাসরিফকে আর বলে, তুই কি বলছিস? হ্যাঁ, আমার সৌরভ সে যে দুনিয়াতে নেই, তাকে আমাকে শেষ দেখা দেখতে দিবি না? এটা বলে শুরু আইসিইউর রুমে গিয়ে দেখে সৌরভ নেই। আমার সৌরভ কোথায়? শুরু এক দৌড়ে লাশ ঘরে গিয়ে দেখে সে সাদা কাপড়ে মোড়ানো একটা মানুষ শুয়ে আছে। শুরু এখন বিশ্বাস করতে পারেনি যে সৌরভ আর দুনিয়াতে নেই। শুরু 1 পা 2 পা করে লাশটার দিকে যাচ্ছে, আর তার হার্টবিটটা বেড়েই চলেছে। মুখের ওপর থেকে কাপড়টা উঠিয়ে শুরু চিৎকার করে কান্না করে জড়িয়ে ধরে আর বলে, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমাকে সাথে নিয়ে চলো, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না, আমি যে তোমাকে ছাড়া নিঃস্ব হয়ে যাব। আমি জানি তুমি আমার উপর রাগ দেখিয়ে অনেক দূরে চলে গেছো। সৌরভ, তুমি রাগ করে থেকো না, ফিরে এসো তোমার সুরের কাছে। আমি তোমাকে আর অবিশ্বাস করব না,
আর তোমাকে ভুল বুঝে থাপ্পড় দিব না, আর তোমাকে অপমান করব না, আর তোমাকে অবহেলা করব না। ফিরে এসো, তুমি ফিরে এসো। শুরু এগুলো বলতে থাকে আর অঝরে কান্না করতে থাকে। এগুলো দেখে দরজার সামনে থাকা তাসরিফ সৌরভের পরিবার কান্না করছে। দাফনের সময় যখন সৌরভকে লাশবিহীন খাটে করে দাফনের জন্য নেওয়া হচ্ছে, শুরু তা দেখে বলে, এই তোমরা আমার সৌরভকে কোথায় নিয়ে যাচ্ছ? সৌরভকে আমার বুকে ফিরিয়ে দাও। সৌরভ, তুমি তাদের সাথে যেও না, ওর তোমাকে মেরে ফেলবে। আমি তোমাদেরকে যেতে দিব না, তোমাদের পায়ে পড়ি, আমার সৌরভকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি যে সৌরভকে ছাড়া বাঁচবো না। লাশবাহী খাটের সামনে গিয়ে এগোলো। আফসু তা দেখে শুরুকে জড়িয়ে ধরে অঝরে কান্না করছে আর বলছে, তুমি কান্না করো না, ভাইয়া যেখানে গিয়েছে সেখান থেকে কেউ ফিরে আসে না। তুমি তার থেকে নামাজ পড়ে ভাইয়ার আত্মার জন্য শান্তি কামনা করো, সে ভাইয়াকে জান্নাত নসিব করে। শুরু এখন কি করবে সে নিজেও জানে না। সে যে এখন নিঃস্ব, কারণ সে চাইলেও সৌরভকে তার কাছে রাখতে পারবে না। তার করার কিছুই নেই। সে যদি আগে সৌরভের মনের কথা জানতে পারত, তাহলে তার আজকে এই দিন দেখতে পারত না। সৌরভকে নিয়ে চলে যাচ্ছে দাফনের জন্য। শুরু পিছন থেকে বারবার বলছে আর কান্না করছে, আমার সৌরভকে কোথায় নিয়ে যাচ্ছ? আফসু, দেখো না আমার সৌরভকে ওরা কোথায় নিয়ে যাচ্ছে। সামান্য আমার একটা ভুলের কারণে সে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তুমি ফিরে এসো, কথা দিচ্ছি তোমাকে আর ভুল বুঝবো না। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ সৌরভ? ফিরে এসো। হঠাৎ এগুলো বলে জ্ঞান হারিয়ে ফেলে শুরু। সৌরভের কি এমন ভুল ছিল যে তাকে মৃত্যুর পথে চলে যেতে হবে? হে সৌরভ মারা গেছে সেটার একমাত্র কারণ হলো ভুল বোঝা আর ছোট একটা মিথ্যা কথা। আর সাইলেন্ট লাভ সৌরভকে মৃত্যুর রাস্তায় ফেলে দিল। কারো কারো ভাগ্যে সুখ নামে কিছু থাকে না, হয়তো সৌরভেরও ছিল না। ছেলেটার কোনো দোষ না থাকা সত্ত্বেও ছেলেটা এখন 3.5 হাত মাটির নিচে। তবে এখানে কি অসমাপ্ত ভালোবাসা হবে? জানি না সৌরভের মতো আরো কতজন কিছু মিথ্যে আর ভুল বোঝার জন্য 3.5 হাত মাটির নিচে। হঠাৎ করে আফসু বলে, সৌরভ ভাইয়ের জ্ঞান ফিরছে। আমি কিছু ভুল লিখিনি। হ্যাঁ, সৌরু মোনাজাত ধরে কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। সৌরু এতক্ষণ স্বপ্নে ডুবেছিল। আফসু দেখে সরুর কোনো সারা শব্দ নেই, তাই আফসু সরুকে ধাক্কা দিয়ে ঘুম থেকে জাগিয়ে তোলে। আফসু, আমি সৌরভকে আমার জীবন থেকে হারিয়ে ফেলেছি। আফসুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, তুমি কি বলছো? ভাইয়ার তো জ্ঞান ফিরে আসছে, আর তুমি জায়নামাজে বসে পড়ে পড়ে ঘুমাচ্ছ। আফসুর কথা শুনে তো শুরু কি বলবে, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। এক কথায় ঈদের থেকে বেশি খুশি। শুরু আর কিছু না বলে না শুনে এক দৌড়ে আইসিইউ এর সামনে এসে থেমে যায়। হঠাৎ করে যে শুরু এটা দেখবে তা ভাবতে পারেনি, কারণ নেহা সৌরভের সাথে কথা বলছে। নেহাকে দেখে শুরু সৌরভকে হারানোর ভয়ে সেখান থেকে চিৎকার দিয়ে সৌরভকে কোনো রকম জড়িয়ে ধরে বলে, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি। সৌরভ, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। সৌরভ কিছু বলার আগে নেহা বলে উঠল, শুরু, তুমি ভুলে যেও না সৌরভ আমার হবু স্বামী। ভুলে ওর কাছে আসার চেষ্টা করবে না। আমি যদি তোমার চালাকি না ধরতে পারতাম তাহলে তোমার মুখে কথাটা মানাতো। তো তুমি কি বলতে চাইছো? কারণ তুমি সেদিন সৌরভকে মিথ্যা অভিযোগ ফাঁসিয়েছো, তার প্রমাণ হলো হলরুমের সিসিটিভি ফুটেজ। কি করব? আমি যেখানে সৌরভ আমাকে ভালোবাসে না, আমি সৌরভকে আমার থেকে বেশি ভালোবাসি। তাকে ছাড়া তো আমি আর একা থাকতে পারি না, তার জন্য আমাকে এই পথ বেছে নিতে হয়েছে। নেহাপু, ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না, থাকতে হয় দুটির মনের মিলন। আমার কিসের কমতি ছিল যে আমার ভালোবাসাটা অসম্পূর্ণ রয়ে গেল? হয়তো তোমার ভাগ্যে ছিল না। আমি আমার সবটা উজাড় করে যখন সৌরভের মনটা পেলাম না, তখন তোমাদের মাঝখানে থেকে কি করব? চলে যাব অনেক দূরে। ভালো থেকো তোমরা। কথাটা বলে নেহা কান্না করতে করতে চলে গেল।
তারপরে আমি মানে সৌরভ বলি সৌরভকে, আপনি এখানে কি করছেন? আর আপনি না সুইসাইড করেছিলেন? সৌরভ কোনো কথা না বলে আমার পা জড়িয়ে ধরে বলে, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার সাইলেন্ট লাভ বুঝতে পারিনি। আর তোমাকে অপমান অবিশ্বাস করব না। আজকে আমার ছোট্ট একটা মিথ্যার কারণে তুমি আজ এখানে শুয়ে আছো। তুমি আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, কারণ আমি আমার জীবনের থেকে বেশি তোমায় ভালোবাসি। তুমি আমাকে ফিরিয়ে দিলে আমি নিঃস্ব হয়ে যাব। সৌরভ আমার প্রতি এত ভালোবাসা দেখে মনের লাড্ডু ফুটতেছে। কি করব আমি? মেনে নিব নাকি একটু কষ্ট দিব? না মেনেই নেই। সৌরভ তো আমাকে কম কষ্ট দেয়নি, তবে একটু তো কষ্ট দিতেই হয়। তাই বলি, দরকার নেই তোমার এই অবুঝ ভালোবাসা। আমি নেহাকে বিয়ে করব। সে আমাকে পাওয়ার জন্য কত কিছুই না করেছে। তুমি কি করেছো? তুমি কি করতে বলো আমাকে, আমি সেটাই করব। তবু আমাকে ফিরিয়ে দিও না। আমাকে যদি তুমি ফিরিয়ে দাও, আমি মরেও শান্তি পাবো না। মানে যেখানে তুমি নেই সেখানে আমি থেকে কি করব? পাগলিটা দেখি আমার কথা সিরিয়াস নিয়ে নিয়েছে। না, বেশি কিছু বললে অন্য কিছু ঘটিয়ে ফেলতে পারে। তাই বলি, বেশি কিছু করা লাগবে না। যদি তুমি আমার সৌরভীর আম্মু হতে পারো তো বলো। কথাটা বলতে দেরি, কিন্তু সৌরভ আমাকে জড়িয়ে ধরতে দেরি করে নাই। জড়িয়ে ধরার কারণে যেমন ভালো লাগছে তেমন ব্যথাও লাগছে। তাই ব্যথায় কুকিয়ে উঠি। আহ! সরি সরি সরি, আমি বুঝতে পারিনি তুমি যে অসুস্থ। খুশিতে মনেই ছিল না। এই আমার না খেতে ইচ্ছে করছে। দেখো, এটা হসপিটাল, এখানে কিছু চলবে না। জানতামও দিবে না, তার জন্য কথাটা ঘোরাতে হবে। এই তোমরা মেয়েরা এত লুচো কেন? সবসময় শুধু নেগেটিভ ভাবো, পজিটিভ তো ভাবতে পারো নাকি? আমি মানে বলেছি আমার খুব ক্ষুধা লাগছে, তাই বলছিলাম। তুমি যদি আমাকে নিজের হাতে খাইয়ে দিতে। কি তোমার ক্ষুধা লাগছে আর তুমি এখন বলতেছো? সরু আমাকে খাইয়ে দিতে লাগলো। এখন মনে হচ্ছে আমি অনেকটাই সুখী। এই সুখ কি আমার কপালে থাকবে? বলে আমার চোখ দিয়ে দোপটা পানি ঝরে পড়লো। তা দেখে সরু আমার চোখ মুছে কিস দিল আর বলে, তুমি কান্না করছো কেন? আমার কপালে কি এত সুখ থাকবে কিনা সেটা নিয়ে চিন্তিত আছি। ধুর বোকা, কিসব বাজে কথা বলছো? এসব কথা বলতে নেই। আচ্ছা, আমরা বিয়ে কবে করছি? আমাদের পড়াশোনা শেষ হলেই করব। কি? এতদিন আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও কি তোমাকে ছাড়া থাকতে পারবো নাকি? আমাদেরও তো একটা ক্যারিয়ার আছে নাকি? তা অবশ্য ঠিক বলেছ। এই, তুমি কিন্তু আমাকে প্রপোজ করো নাই। সুস্থ হলে করব। না, এক্ষুনি প্রপোজ করতে হবে। ওকে, করছি। সরু আমার সামনে বসলো। বলা শুরু করি। যেদিন তোমাকে প্রথম দেখেছি, এঁকেছি আমার এই মনে। সত্যি বলতে আমি কোনোদিন পারিনি দেখিতে, কিন্তু তোমাকে প্রথম দেখাতে আমার পরীর শখ মিটে গেছে। দেখেছি নীল পরী, নীল শাড়ি, নীল কালারের টিপ, নীল কাচের চুড়ি, হালকা মেকআপ, পুরো আমার মনের মতো করে সাজ। কি বলবো, তোমাকে দেখে ভাষা হারিয়ে ফেলেছিলাম। এঁকেছি ছোট্ট করে সংসার, যেখানে আমি, তুমি আর সৌরভী। হবে কি আমার সৌরভীর আম্মু? আই লাভ ইউ সরু। আংটিটা সরুকে পরিয়ে দিয়ে, আমাদের সৌরভীর আম্মু হব। আই লাভ ইউ টু। তারপরে সরু আমাকে হালকা করে জড়িয়ে ধরে। এভাবে চলতে থাকে আমাদের খুনসুটি ভালোবাসা। ও হ্যাঁ, নেহা পড়ালেখার জন্য বিদেশে চলে গেছে। এখানে থাকলে নাকি আমাকে ভুলতে পারতো না। নেহা মেয়েটা মনে হয় আমাকে সত্যি অনেকটাই ভালোবাসতো, কিন্তু আমি তো সৌরকে ভালোবেসেছি। একটা মন তো আর দুইজনকে দেওয়া যায় না। আর আমাদের দুই পরিবারের বলা হয়েছে আমাদের সাইলেন্ট লাভ তারাও মেনে নিচ্ছে, আর বলেছে পড়ালেখা শেষ হলে আমাদের বিয়ে দিয়ে দিবে। আমাদের ভালোবাসাটা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। সৌর তো আমাকে
কোনো মেয়ের সাথে কথাই বলতে দেয় না। দিনের বেশিরভাগ সরুর সাথেই থাকি, আর খুনসুটির ঝগড়া তো মাশাল্লাহ লেগেই আছে। দিনে কয়েকবার ব্রেকআপ হবে, তবে এই ব্রেকআপের মধ্যে পার্থক্য আছে। এটা হলো রেগে গিয়ে ব্রেকআপ করি, যখন রাগ চলে যায় আবার এক হয়ে যায়, কারণ কেউ কাউকে ছাড়া থাকতে পারি না। এভাবে চলতে থাকে দিনকাল। আমাদের পড়াশোনা শেষ, এখন আমাদের এক হবার পালা, মানে বিয়ে করার পালা। বিয়ের দিন সব নিয়ম কানুন মেনে বিয়ে হয়ে গেল, এখন বিদায়ের পালা। এই একটা জিনিস মেয়েরা খুব ভালো করে পারে, চোখের পানি ফেলতে। জানি না কোথা থেকে যে এত কান্না আসে, তবে আমার খুব মায়া লাগছে। যতই হোক না কেন, প্রিয় মানুষটা যদি চোখের সামনে কান্না করে তার কেমন লাগবে। সরুর কান্না দেখে আমার বুকের বাঁ পাশটা কেমন জানি চিনচিন করে ব্যথা করছে। না চাইতেও সরুর কান্না দেখে আমার চোখে পানি চলে আসলো। অতএব বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। এখন আমি ছাদে বসে তাসফির আর কয়েকটা ফ্রেন্ডের সাথে আড্ডা দিলাম। যখন রাত 12:30 বাজে, আমি না চাইতেও বন্ধুরা জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দিল। কেমন জানি একটা অজানা ভয় কাজ করছে, তবুও নিজেকে সামলিয়ে ছোট করে একটা কাশি দিলাম। সরু আমার আসার শব্দ পেয়ে নেমে এসে আমাকে সালাম করলো। আমি সরুকে বললাম, সরু চলো 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। চলো। তারপরে দুজনের নামাজ পড়া শেষে সরু খাটে গিয়ে ঘুমটা দিয়ে বসে পড়লো। আমি গিয়ে সরুর পাশে বসে সরুর ঘুমটা উঠালাম। এ কি, সরুর চোখ মুখ লাল কেন? সরু আমার কলার ধরে বলে, তোর এতক্ষণে আসার সময় হলো? আমি একা একটা ঘরে বসে আছি, তোর কি কোনো ধারণা ছিল আমি কতটা ভয় পেয়েছি? সোনা বউ, আজকেও ঝগড়া করবে? মাফ করে দাও না। আর যেন না হয়। না, আর হবে না। এবার চলো, আমার স্বপ্ন পূরণ করবে। কি আর করব? প্রতিটি মেয়ের বাসরাতে যে আশাটা থাকে, যেমন ছাদে দুজনে গল্প করলাম, অবশ্য সরুর কোলে মাথা দিয়েছিলাম। তারপরে দুজনে জ্যোৎস্না বিলাস করতে লাগলাম। আসার সময় যেমন কোলে করে নিয়ে এসেছি, ঠিক সেইভাবেই কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। তারপরে আমি বলি, এবার তো তোমার স্বপ্ন পূরণ হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। আমার আরেকটা স্বপ্ন আছে। আবার কি স্বপ্ন? আমার ঘুম পাইছে। আর বলতে পারলাম না, তার আগেই সরু আমাকে খাটে ফেলে দিল। তারপর কি হলো সেটা আর আপনাদের বলবো না। যদি জানতে চান তো ইতিহাস বইয়ের 874 নম্বর পাতায় পেয়ে যাবেন, নয়তো বিয়ে করে নেন। ভালোই কাটছিল দিনকাল আমাদের। আমি একদিন অফিসে কাজ করতেছি, কল আসে যে সরু নাকি মাথা ঘুরে পড়ে গেছে। বাসায় গিয়ে জানতে পারি সরু নাকি প্রেগনেন্ট। আমি তো খুশিতে কান্না করে দিছি যে আমি বাবা হব। তারপর থেকে সরুর প্রতি আমার ভালোবাসাটা আরো বৃদ্ধি পায়। যদি আমাদের কোনোদিন না মাঝে মাঝে ঝগড়া হয়, সরু আমার সাথে কথা তো দূরের কথা, আমার চোখ পর্যন্ত তাকায় না। তারপরে অনেক কষ্টে রাগ ভাঙাতে হয়। যদিও দোষ সরুর থাকা সত্ত্বেও দোষটা আমার ঘাড়ে চাপিয়ে নেই। কি করব, বউটা অনেক অভিমানী। এভাবে চলতে থাকে আমাদের দিনকাল। সরুর ডেলিভারির সময় হয়ে আসছে। হঠাৎ একদিন সরু বলে, আচ্ছা সৌরভ, যদি ডেলিভারির সময় যদি আমার বা বাবুর কিছু হয়ে যায় তখন কি করবে? তখন তুমি আরেকটা বিয়ে করে নিবে। আমিও বা সরুকে কি বলে সান্ত্বনা দিব, এই কথাটা শুনে তো আমার বুকটা চিনচিন করে ব্যথা করছে। তাই নিজেকে সামলিয়ে সরুকে বলি, তুমি কি সব বাজে কথা বলছো? আল্লাহর রহমতে কিচ্ছু হবে না। আর তোমাকে ছাড়া আমি আর কাউকে এই মনে জায়গা দিতে পারবো না। তারপরে ভালোই চলছিল দিনকাল। হঠাৎ একদিন আমি অফিসে কাজ করছিলাম, এমন একটা খবর আসে যে আমি আকাশ থেকে পড়ি। আম্মু কল দিয়ে বলে, সৌরভ, বৌমাকে কত মানা করতাম সিঁড়ি দিয়ে একা না নামতে, কিন্তু শোনেনি। বৌমা সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে পড়ে যায়। বৌমার পেটের অনেকটা ব্যথা পেয়েছে, অবস্থা ভালো না, তুই সিটি হসপিটালে চলে আয়। আমি আর কোনো কথা না বলে সোজা বাইক নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেই। সরুকে কত বলেছি যে রুম থেকে যেন না বের হয়, কিন্তু সরু আমার কথা শোনেনি।
চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। অবশ্য হেলমেট পরা ছিলাম, নয়তো লোকজন পাগল বলতো। অতএব হাসপাতালে পৌঁছে গেলাম। দেখি সবার মুখে চিন্তার ছাপ। আমি কোনো রকম নিজেকে সামলিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলাম যেন কারো কিছু না হয়। অতএব কিছুক্ষণ বাদে অপারেশন থিয়েটার থেকে ডক্টর বের হয়ে আসলো। আমি গিয়ে ডক্টরকে অ্যাক্স করলাম, ডাক্তার, আমার সরু আর বাবু ঠিক আছে তো? দেখুন, শান্ত হন। আপনার ওয়াইফ পেটের মধ্যে ব্যথা পেয়েছে, তার কারণে দুইজনকে বাঁচানো অসম্ভব। এখন বেঁচে নিন যে কোনো একজনকে, বাবু নাকি ওয়াইফ। ডাক্তারের কথা শুনে আমি যেন আকাশ থেকে পাতালে পড়লাম। এমন কথার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলি। নিজেকে যখন হাসপাতালে বেডে আবিষ্কার করলাম, কিছুক্ষণ পরে সব মনে পড়ে গেল। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি এখন রাত 8:30। তার মানে আমি 8টায় অজ্ঞান হয়েছিলাম। তাহলে আমার সরু আর বেবির কি অবস্থা? তাদের মধ্যে কে বেঁচে আছে আমি জানি না। নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। এক দৌড়ে অপারেশন রুমে চলে গেলাম। গিয়ে দেখি কেউই নেই। আচ্ছা, এখানে যে পেশেন্ট আর বাবু ছিল তারা কোথায়? আমার সরুর কি কিছু হয়েছে বলুন? নার্স দেখি একটা লাশবিহীন রুমে নিয়ে যাচ্ছে। আমার ব্যাপারটা কেমন জানি লাগছে। কিছু একটা হারিয়ে ফেলার মতো বুকে ব্যথা অনুভব করছি। যত লাশের রুমের দিকে যাচ্ছি তত বেশি আমার হার্ট কাঁপছে। নার্স লাশ ঘরে আমাকে নিয়ে গেল, কিন্তু একটা বিষয় বুঝতে পারলাম না। সেখানে শুধু একটা লাশ। আবার মনে আরেকটা ভয় বিরাজ করছে। সেই লাশটা সরুর না তো? যদি সরুর লাশ হয় তাহলে আমি কি করব? কিভাবে থাকবো সরুকে ছাড়া? হঠাৎ নার্স সেই লাশটার সাদা কাপড় উঠালো, আর আমি লাশটার মুখ দেখে বাকরুদ্ধ হয়ে যাই, কারণ সেটা সরুই ছিল। আমি দৌড়ে গিয়ে সরুকে জড়িয়ে ধরে কান্না করে বলি, সরু, তুমি কেন চলে গেলে আমায় ছেড়ে? কেন রেখে গেলে আমাকে এই নিষ্ঠুর পৃথিবীতে, যেখানে ভালোবাসা টিকে থাকতে পারে না? আমি এখন কি করব? তোমাকে ছাড়া আমি থাকবো কি করে? উঠো তুমি। যেখানে তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তুমি না বলছিলে প্রথমে আমাদের মেয়ে বেবি হলে নাম দেবে সৌরভী, পরে সৌরভীর একটা ভাই হবে? কেন আমাকে মিথ্যে স্বপ্ন দেখালে? কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমি যে তোমাকে ছাড়া অচল। কে বলবে সৌরভ আজকে অফিস থেকে তাড়াতাড়ি এসো, আমরা একসাথে বসে চাঁদ দেখব? কে বলবে ফুচকা নিয়ে এসো? কে বলবে এই কথাগুলো? কে আমার সাথে ঝগড়া করবে? কে আমার বুকে মাথা রেখে ঘুমাবে? কে বলবে আমার বোকা, আমার বালিশ, তুমি কেন আসলে আমার জীবনে? আর কেনই বা চলে গেলে আমাকে রেখে? বুঝেছি, তুমি আমার উপর রাগ দেখিয়ে চলে গেছো। আমি আর তোমার সাথে ঝগড়া করব না। ফিরে এসো তুমি, ফিরে এসো তুমি, প্লিজ। আমি সরুকে জড়িয়ে ধরে আছি আর কান্না করছি। এগুলো দেখে নার্সও প্রায় কান্না করে দিল। আমি আবার সরুকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করছি। তুমি এত নিষ্ঠুর কিভাবে হতে পারলে? কিভাবে নিয়ে যেতে পারতেন আমাকে? হে আল্লাহ, কেন আপনি আমার সরুকে আমার থেকে কেড়ে নিলেন? আমি কি এমন দোষ করেছিলাম যে আমাকে এই দিন দেখতে হবে? যেখানে সরু নেই সেখানে সৌরভ থেকে কি করবে? শেষমেশ শেষ করে দেব নিজেকে। থাকবো না এই নিষ্ঠুর পৃথিবীতে। আমি এখনো সরুকে জড়িয়ে ধরে আছি। হঠাৎ এটা কি হলো? সরুর নিঃশ্বাস কিভাবে নিচ্ছে? তার মানে সরুর নাকে হাত দিয়ে দেখি সরু বেঁচে আছে। তখন কেমন জানি গোলমাল লাগছে, যেমন এই রুমে শুধুমাত্র সরুর লাশ ছাড়া অন্য কারোর লাশ নেই। আমার সরু নিঃশ্বাস নিচ্ছে, তার মানে আমাকে বোকা বানানো হয়েছে। তাই সরুকে রাগী গলায় ডাক দেই, সরু, অভিনয় শেষ হলে এবার ওঠ। আপনারা যেটা ভাবছেন সেটাই। শুরু মারা যায়নি, অভিনয় করেছে। শুরু যখন চোখ মেলে তাকায় ওঠার চেষ্টা করে, তখন সৌরভ ঠাস করে একটা চড় দেয়।
আর শুরুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, তুমি কেন এমনটা করলে আমার সাথে? তুমি জানো না তোমার এই মিথ্যে আমাকে কতটা কষ্ট দিয়েছে। তাই বলে তুমি আমাকে মারবে? আমি যা কষ্ট পেয়েছি তা যদি তুমি পেতে তাহলে বুঝতে। আর কি, একবার চর দিছি দেখে ন্যাকামি শুরু করে দিয়েছো। ওয়েট, তোমাকে যে চর দিছি তেমন মিষ্টিও দিচ্ছি। সৌরভ কথাটা বলে শুরুকে যেখানে চর দিয়েছে সেখানে 10টা কিস করলো। তা দেখে শুরু বলে, হয়েছে হয়েছে, থাকার ন্যাকামি দেখাতে হবে না। শোনা বউ, রাগ করেছ? তাতে আমার কি? তুমি আমাকে যে কষ্টগুলো দিছো না, সেইগুলো আমি আমার মেয়ে মিলে সুদে আসলে তুলবো। ইস, ইনি যেমন ভাব দেখাচ্ছে মনে হয় তার একা মেয়ে। আমারই তো, আবার কার হবে? কেন আমার হবে? সব বুঝলাম, কিন্তু যে সিঁড়ি থেকে পড়ে গেলে, আবার ডক্টর যে বলল সব কি মিথ্যা? আমার সকাল থেকে পেটে ব্যথা হচ্ছিল, তারপরে আম্মুকে বলার পর তারা আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসে। আর যখন তোমাকে আম্মু ফোন দেয় তখন আমার ডেলিভারি হয়ে গিয়েছিল। তারপরে তোমাকে ডাক্তারের কথা পরীক্ষা করার জন্য যে তুমি কাকে বেছে নাও, কিন্তু তুমি তার আগে জ্ঞান হারিয়ে ফেলে। তারপরে তোমাকে আরেকটা পরীক্ষা করার জন্য যে আমি মারা গেলে তুমি কান্না করবে নাকি। কি, সামান্য এইটুকু পরীক্ষা করার জন্য যে আমি কত কষ্ট পেয়েছি তুমি জানো? সরি, আমি বুঝতে পারিনি। কথাটা বলেই আমাকে একটা কিস দিল। সেটাতে সব দুঃখ কষ্ট ভুলে গেলাম। কি আর কষ্ট আছে নাকি? তুমি যদি এমন মিষ্টি দাও তাহলে কি কষ্ট থাকে নাকি? আর আমার মেয়ে কোথায়? কথাটা বলার সাথে সাথে আশফু এসে আমার মেয়েকে কোলে আমার কাছে দিল। শুরু, দেখ দেখ, ঠিক তোমার মতো কিউট হয়েছে বেবিটা। না, আমার মতো না, ঠিক তোমার মতো হয়েছে, কিউটে ডিব্বা। আর কি বেবি বলো? আমাদের মেয়ের নাম সৌরভী। আমার মেয়ে আমার মতো দেখতে হয়েছে তো কি হয়েছে, আমার মেয়ে আমাকে বেশি ভালোবাসবে বলেই সৌরভীকে মানে আমাদের মেয়েকে কপালে পাপ্পি দিলাম। সেটা সৌরভ দেখে বলে, কি মেয়ে পেয়ে আমাকে ভুলে গেলে নাকি? আরে না, তোমাকে ভুলে গেলে কি আমার দিনকাল চলবে? তুমি আর সৌরভী আমার সব। কথাটা বলে সৌরর কপালে একটা কিস দিলাম। আমার লক্ষ্মী বউ। তারপরে সৌরভ আর সৌরভীকে জড়িয়ে ধরলাম। দরজার সামনে দাঁড়ানো আশফু চোখে সুখের পানি নিয়ে মুখে এক বস্তা হাসি নিয়ে চলে যায়।